কোরিয়াতে দেখেছি টিচাররা কিন্তু ক্লাস নেয় না, ক্লাস নেয় সব স্টুডেন্টরা হচ্ছে তারা নিজেরা জার্নাল ঘেটে ঘেটে ওই ক্লাসের যে টপিকগুলো তাদের ক্লিনিক্যাল টপিকগুলো তারা প্রেজেন্ট করে। ইনস্টিটিউট টু ইনস্টিটিউট তাদের একটা প্লেসমেন্ট আছে, আবার ফ্রম কান্ট্রি টু কান্ট্রি প্লেসমেন্ট আছে। যে সাচ টাইপ অফ কনফারেন্স একটা হচ্ছে ওই সব দেশের নতুনত্ব দেখার সুযোগ দিচ্ছে, নিউ ইনোভেশনগুলোকে আমার সাথে পরিচয় করাচ্ছে, ওয়ার্কশপগুলোতে আমাকে সুযোগ দিচ্ছে এবং ওদের সাথে আমাদের কোলাবোরেশন বাড়ানোর একটা সুযোগ। তো এইসব কনফারেন্সে আমি মনে করি ডলার সংকটের বিষয়টাকে প্রায়োরিটি না দিয়ে দেশের স্বার্থটাকে আমি মনে করি যে আগে নিয়ে আসা উচিত। রোগীটা ধরেন চিটাং বান্দরবন থেকে আসছে, তাকে ছুটি নিতে হয়েছে, প্রতিমধ্যে তার বাসটা নষ্ট হয়ে গিয়েছে, তাকে অনেক কষ্ট করতে হয়েছে, সে ঢাকায় এসে ছিনতাইকারীর শিকার হয়েছে। হ্যাঁ, সেই ছিনতাইকারীর শিকার হয়ে সে ঢাকার জ্যামের মধ্যে 2 ঘন্টা ঘরমাক্ত হয়ে তারপরে সে যখন আমার ধানমন্ডির জায়গাতে আসলো, আসার পরে আমার অ্যাটেন্ডেন্টটা তাকে ওয়েলকাম করলো না, সে তো আর জানে না এত কাহিনী, সে তাকে সব রাব বিহেভ করলো। তারপরে সে আমার কাছে 3 ঘন্টা বসে থাকলো, বসে এসে সে আমার কাছে 2-3 মিনিটের সেবা নেওয়ার একটা টেকনিক আছে। এটা কিন্তু আমি রোগীদের জন্য সবসময় এটা বলি যে ইউ শুড স্মার্ট মানে হচ্ছে চলনে বলেন এটা। আপনি যখন একজন চিকিৎসার কথা আছে এত কষ্ট করে আসলেন, আপনার কথাগুলো থাকবে গোছানো। আপনি সেই বাংলা বিহার উড়িষ্যার গল্প দিয়ে যখন শুরু করবেন আপনার মূল কথাটা হারিয়ে যাবে। প্রিয় দর্শক, মেডিভেসের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনার এই মনির। আজকে আমরা দেশ এবং দেশের বাইরে যে মেডিকেল শিক্ষা এবং এই শিক্ষার সমস্যা, সম্ভাবনা এবং তার যে অগ্রগতি, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার জন্য উপস্থিত আছেন যিনি মেডিকেল উচ্চশিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং নবীনদের কাছে উনি খুবই পরিচিত মুখ। উপস্থিত আছেন ডাক্তার মুহিবুর রহমান রাফি, তিনি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ। আপনাকে মুহিব, আপনাকে আমাদের শ্রুতিতে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে আজকে মেডিভয়েসে আমন্ত্রণ জানাবার জন্য। রাফি ভাই, আমরা কথা না বাড়িয়ে একদম আলোচনায় চলে যেতে চাই। সেটা হচ্ছে যে আপনি ইতিমধ্যে অনেকগুলো প্রশিক্ষণে দেশের বাইরে গিয়েছেন এবং দেশের বাইরে যে শিক্ষা ব্যবস্থা, মেডিকেল শিক্ষা ব্যবস্থা এবং তাদের যে চিকিৎসা সেবাটা, নানান খুঁটিনাটি দেখার আপনার সুযোগ হয়েছে। আসলে দেশের বাইরে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে আপনি একটু বলবেন, এখানে প্রশিক্ষণ পদ্ধতি, চিকিৎসকদের সুযোগ সুবিধা, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আসবেন। মেডিকেল সায়েন্সটা এত ভাস্ট। হ্যাঁ, আমাদের কোর্স চলাকালীন আমরা যখন MBBS পড়ি আমাদের শিক্ষকদের দ্বারা আমরা সমৃদ্ধ হয়েছি। জি। তারপরে আমি পোস্ট গ্র্যাজুয়েশনের, একটা হচ্ছে গ্র্যাজুয়েশন টাইমে, একটা পোস্ট গ্র্যাজুয়েশন টাইমে, সেখানেও আমাদের শিক্ষক যারা ছিলেন তারা আমাকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। কিন্তু যখন আমি আসলে এই ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করলাম, তো আমার কাছে মনে হয়েছে যে ধরেন বাংলা সাহিত্যে মাস্টার্স করলাম, আমি রবীন্দ্র পড়লাম, নজরুল পড়লাম, শরৎ পড়লাম, বিভূতিভূষণ পড়লাম, সবই পড়লাম, কিন্তু আমি কিন্তু আসলে নিজেকে মানে আমার কাছে MD ডিগ্রি করার পরে মনে হচ্ছে যে হ্যাঁ, জ্যাক অফ অল ট্রেড, কিন্তু প্রত্যেকটা জিনিসে আবার কিছু স্পেসিফিক জায়গা আছে। মানে আমার পেশেন্টটা যখন অ্যাজ এন স্পেশালিস্ট আমার কাছে আসছে, তখন কারো সমাধান আমি করতে পারছি না। সমাধান করতে পারি মানে, কিন্তু হয়তো এটার কোনো সমাধান আছে, অথবা আমার অন্য কোনো কলিগ এটা সমাধান করছেন। সো এই বিকল্প ভাবনা, এক ধরনের ফেইলিউর, আরও কোনো অপশন খোঁজা, হ্যাঁ ঠিক আছে, এইটার একটা অ্যাডভান্সমেন্ট যখন জানলাম যে আরও আছেন আমাদের অগ্রজ যারা আছেন, তারা ট্রেনিংগুলো করেছেন। হ্যাঁ, সুতরাং আমি নিজে যদি না করি তাহলে আমার পেশেন্টের প্রবলেমটা তো আমি সলভ করতে পারছি না। সো এই ভাবনা থেকে আসলে কিন্তু এই বাইরে যাওয়ার একটা চিন্তা আর কি। তো এটা একটা বিষয়। 2 নাম্বার হচ্ছে যে একই জিনিস আমার কাছে এটা উপলব্ধি, একই টেকনিক, একই বিষয় বা একই সমাধান, এটার সাথে যখন ব্যক্তির ডিফারেন্ট পার্সপেক্টিভ অফ নলেজ, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, তার অবজারভেশন, এগুলোর সঙ্গে যুক্ত হয়, সেটা সমাধানের কৌশলটা ইউনিক হয়ে যায়। তো ওই কথাটা বলছিলাম যে একই সমস্যার সমাধান বিভিন্ন মেন্টরের কাছে তার নিজস্ব কিছু টেকনিক আছে। জি। সো আমি বিষয়টা জানি এবং সব কিছু জানি তা না, কিন্তু তার কাছেও কিছু পার্ল আছে, তার কাছে রত্ন আছে। সো তার সান্নিধ্যে গেলে আসলে নিজেকে সমৃদ্ধ করা এবং জিনিসটা আসলে একটা ভার্সেটাইল হয়। আমি 2 জন শিক্ষকের কাছ থেকে শিখলাম, আমি 2টা পার্সপেক্টিভ জানলাম, আমি 10 জন শিক্ষকের সংস্পর্শ থেকে পেলাম, তাহলে আমি 10 জনের চিন্তাধারাটাকে নিজের কাছে সমৃদ্ধ মানে সন্নিবেশিত করতে পারলাম। আমার কাছে মনে হয় যে এটা তো একটা মেডিকেল সায়েন্স, এটা একটা চলমান প্রক্রিয়া।
দ্যাটস ওয়াই বিদেশে যাওয়ার এই চিন্তাটা আছে এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে। 2 নম্বর হচ্ছে যে ওখানকার সিস্টেমগুলা, বাইরের দেশের সিস্টেমগুলো একটা স্ট্রাকচারাল এবং ফরম্যাটেড। হ্যাঁ, তো ফরম্যাটেড, আমি তো গেছি আসলে পোস্ট ফেলোশিপের যে জায়গাগুলোতে। তো আমি মনে করি যে এটা বাংলাদেশের যারা মেডিকেল পোস্ট গ্রাজুয়েট আছেন তাদের জন্য পৃথিবীর সব দেশেই কম বেশি আসলে অপরচুনিটি আছে। তো তারা যদি সার্চ করেন এই সিস্টেমটা কিন্তু তারাও আসলে এটাকে ইয়ে করতে পারবেন। আর তৃতীয় যে জিনিসটা আমি অবজার্ভ করেছি, দেশের সাথে দেশের একটা কোলাবোরেশন আছে, সোসাইটির সাথে সোসাইটির কোলাবোরেশন আছে, বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশন আছে। জি, তো সেই দিক থেকে আমাদের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বিসিপিএস এখানে কিন্তু অনেক বড় একটা রোল প্লে করতে পারে এবং তারা এই দ্বারটাকে কিন্তু উন্মুক্ত করে দিতে পারে। তো সেদিক থেকেও আমাদের যারা শিক্ষার্থী আছেন তিনি পোস্ট গ্রাজুয়েশনের পরে, আমি কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের পরের কথা বলছি, তো ওখানেও কিন্তু তার এই জায়গাটার সাথে সম্পৃক্ত হওয়ার কিন্তু একটা সুযোগ তৈরি হয়। এই আর যদি বলেন যে তাদের সিস্টেমগুলোর ক্ষেত্রে আমাকে মনে হয় যে মানে স্পেসিফিক যদি জানতে চান সুযোগ সুবিধা, ধরেন যারা পোস্ট গ্রাজুয়েশন করছে তারা তো রেসিডেন্ট ওখানে, বেসিক্যালি তাদের নাম হচ্ছে রেসিডেন্ট। এক একটা দেশে কিছুটা তারতম্য থাকলেও অনেক দেশে আছে যে সবগুলোতেই দেখলাম এমবিবিএস এর পরে তাকে কম্পিটিটিভ পরীক্ষায় অবশ্যই উপনীত হতে হয়। এবং আমি ফিজিক্যাল মেডিসিনে তো আমি যখন ওদের সাথে মানে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি, যেসব দেশে জেরিয়াট্রিক প্রবলেমগুলো বেশি হচ্ছে ওই সব দেশে দেখলাম যে হচ্ছে পেডিয়াট্রিক্সের চাইতে আপনার জেরিয়াট্রিক্সের দিকে, কারণ ওখানকার কাজ করার সুযোগটা বেশি। তো বাংলাদেশের জায়গা থেকে পেডিয়াট্রিক্স একটা খুবই মানে পপুলার সাবজেক্ট, হ্যাঁ, ক্যারিয়ারের জায়গা থেকে, কারণ আমাদের বার্থ রেট একটা ইস্যু আছে। আবার ওই সব দেশে আবার বার্থ রেট কম, ওই দেশে আবার যে মানে লং এজ পিপল অনেক বেশি, বেশি ওই জায়গা থেকে আছে। সো মানে দেশে দেশে আসলে পোস্ট গ্রাজুয়েশনের পছন্দের জায়গাটা ডিফারেন্ট আছে। আর ওদের কারো কারো মেডিকেল স্কুল আছে, ওদের কোনো মেডিকেল স্কুল বলে, আর ইউনিভার্সিটিগুলো আসলে ইয়ে দেয়। এটা মানে বিভিন্ন দেশ, মানে ওয়েস্টার্ন এক ধরনের, এশিয়া ওশেনিয়া কিছু প্যাটার্ন আছে তাদের ইয়েগুলো, বিশেষ করে কোরিয়া, তারপরে থাইল্যান্ড, তাইওয়ান, চায়না, তাদের একটা নিজস্ব সিস্টেমে তারা চলে। ওখানে দেখলাম যে 4 বছর মেডিকেল স্কুল, তারপরে হচ্ছে তাদের 2 বছর, এই 6 বছর, আর 4 বছর হচ্ছে তাদের পোস্ট গ্রাজুয়েশন। তাদের কিন্তু একটা লম্বা সময়, কেউ ওই 9 বছর, কারো 10 বছর এভাবেই লাগছে। হ্যাঁ, কারণ আমাদের সরাসরি এমডি ওয়াইএমএস, আমাদের দেশের মতো আসলে সব জায়গায়, ইন্ডিয়াতে কিন্তু হচ্ছে ডিপ্লোমা করা যায়, হ্যাঁ, ডিপ্লোমা আছে ওখানে, আবার ডিপ্লোমা বা এই ধরনের বিষয়গুলো সব দেশে কিন্তু নাই। ওখানে আবার এমএসসি প্রচলিত আছে, এমএসসি আবার ক্লিনিক্যালি যারা প্র্যাকটিস করেন তারা আবার এমএসসি নিতে পারেন। তো এখন রিসেন্টলি কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে ডিপ্লোমাটাকে এমএসসিতে ট্রান্সফার করার জন্য আসছে, এবং এটা অত্যন্ত যৌক্তিক, আমি এটা মনে করি ইট শুড বি চেঞ্জড ইন দ্য নেম। আর ফ্যাসিলিটিসের যদি কথা বলেন, ফ্রম দি পোস্ট গ্রাজুয়েশন সকল স্টুডেন্ট যথেষ্ট ভালো পেমেন্ট পায়, তারা যত দে আর পেইড। হ্যাঁ, তা পেমেন্ট যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে ইস্যু আছে, হ্যাঁ, তো এই পেমেন্টের ইস্যুটা আমি কোথাও আসলে বাংলাদেশি টাকায় ওদের দেশে ফ্রম 50 to 70 আমি এটা দেখেছি। যাদের সবচেয়ে কম তার 50 আছে, বাট আদার ফ্যাসিলিটিস আর দেয়ার। ডর্ম তারা পায়, ফ্রি ডর্ম পাচ্ছে, এবং তাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসগুলো পুরোটাই আসলে হসপিটাল বেয়ার করছে, এবং তাদের হাত খরচের জন্য তারা নিয়েগুলো দিচ্ছে। আর যেহেতু এটা টেক বেস, আসলে বই কেনা বা ইত্যাদি ঝামেলাগুলো না। আর আরেকটা জিনিস আছে এখানে খুব চমৎকার লেগেছে আমার কাছে, ছাত্ররা কিন্তু হাইলি অ্যাটাচড উইথ দ্য সুপারভাইজার। ওখানকার মানে প্রত্যেক সুপারভাইজার আন্ডারে ছাত্র, এবং তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে, সকাল অনেকের 9টা থেকে 5টা, এবং তারা কিন্তু তাদের ওই জায়গাতেই থাকে। একটা কোরিয়াতে দেখেছি টিচাররা কিন্তু ক্লাস নেয়, সব স্টুডেন্টরা হচ্ছে তারা নিজেরা জার্নাল ঘেটে ঘেটে ওই ক্লাসের যে টপিকগুলো, তাদের ক্লিনিক্যাল টপিকগুলো তারা প্রেজেন্ট করে। কারণ হচ্ছে শিক্ষক তৈরি করে এনে আমাকে জানালেন, আমি জিনিসটা জানলাম। আর একজন ছাত্র সে নিজে ঘেটে ঘেটে সেই জিনিসগুলো যখন তৈরি করে এনে প্রেজেন্ট করছে, তার কিন্তু শেখাটা হয়ে যাচ্ছে। শিক্ষকের তো ঘেটে ঘেটে তৈরি করে এনে নতুন ভাবে এনরিচড হওয়ার দরকার না, আমি ঘাটাঘাটি করলে আমি এনরিচড হব।
শিক্ষক তখন তাকে অতিরিক্ত তার কাছে যে তথ্য আছে, তার যে নলেজ আছে, ওইটার সাথে ইন্টিগ্রেট করে দিবে। রাইট, ওরা কিন্তু হচ্ছে ক্লাস নিচ্ছে। এবং এই জিনিসটা আমি থাইল্যান্ডেও দেখেছি, দেখছি ওরা নিজেদের মতো। আরেকটা জিনিস হলো যে ওদের ব্লক প্লেসমেন্টগুলো থাকে, যেটা আমাদের রেসিডেন্সি সিস্টেমে আছে। রেসিডেন্সি সিস্টেমে বিভিন্ন ডিপার্টমেন্ট জিনিসগুলোতে আছে। এবং ওদের যেটা হচ্ছে এই আমাদের দেশের যে পরীক্ষা যেগুলো, মানে এগুলো নিয়ে অনেকেরই একটা ইয়ে আছে যে বিসিপিএস যে নতুন সিস্টেমগুলো চালু করেছে, হ্যাঁ, মিড টার্মের জায়গাগুলো, এগুলা আসলে আমি বলবো যে ওই সায়েন্টিফিক সিস্টেমের সাথে মিল রেখে কিন্তু বিসিপিএস এখন পরিবর্তনগুলো করছে। তো এটা অ্যাপ্রিসিয়েট করার মতো, এবং এটা লার্নিংটা আমি মনে করি যে আরও ভালো হবে এবং ইট শুড বি। হ্যাঁ, তাহলে আর আরেকটা জিনিস হলো ওই সাব স্পেশালিটি, এটাকে আসলে প্রমোট করা হয় বাইরের জায়গাগুলোতে। মানে আমি যখন টোটাল একটা নিয়ে ফেললাম, তখন পোস্ট গ্রাজুয়েশনের মূল টার্গেটগুলো থাকে হচ্ছে সাব স্পেশালিটির দিকে। এখনকার আপনি এমডিএমএস তো আগে থেকেই আছে, ইভেন বিসিপিএস এর এখনকার ট্রেনগুলো দেখবেন তারা আসলে সাব স্পেশালিটিতে যাওয়াটাকে বেশি উদ্বুদ্ধ করছে। তো আমি মনে করছি যে আমাদের মেডিকেল শিক্ষা ব্যবস্থাটা মানে একটা আছে, একটা জিনিস শুধু আমার কাছে গ্যাপ মনে হয়েছে, সেটা হলো ওরা রেসিডেন্সিতে থাকা অবস্থায় একটা হচ্ছে যে ইনস্টিটিউট টু ইনস্টিটিউট তাদের একটা প্লেসমেন্ট আছে, আবার ফ্রম কান্ট্রি টু কান্ট্রি প্লেসমেন্ট আছে। হ্যাঁ, এক দেশের তার যে ফরেন ব্লক ওখানে গিয়েছে, আরেকটা দেশে গিয়ে ওখানে তার কোলাবোরেশনের জন্য করছে। সো আমাদের দেশেও আমি মনে করি যে আমাদের এই 5 বছরের ট্রেনিং ব্যবস্থার ভেতরেও আসলে ইন্টারন্যাশনাল ব্লক থাকা উচিত। হ্যাঁ, সে ওখানে গিয়ে তার ওই কারণ হচ্ছে ওইটা না দেখলে আমার আউটলুক আসলে বড় হবে না। হ্যাঁ, ইভেন আমি এখন যখন জুনিয়রদেরকে বলার আছে, আমি কিন্তু একই সাথে 2টা দেশি ডিগ্রি নেওয়ার জন্য তাদেরকে আমি নিরুৎসাহিত করি। আমাদের সিস্টেমও কিন্তু এখন নিরুৎসাহিত করছে। ধরুন আগে নিত এফসিপিএস এমডি, তা আপনি দেশে বসেই দেশের মেন্টর, দেশের সিস্টেমের ভেতরে 2টা ডিগ্রি নিলেন। এতে যেটা হয় কি, আমার ভিজিটিং কার্ডটা ভারী হয়। এটা পেশেন্টকে আমি পোর্টফোলিও দেখাতে পারি আমার 2টা ডিগ্রি আছে, কিন্তু আমি আমার সাবজেক্টের প্রবলেমগুলো কত ইউনিকলি সলভ করতে পারছি, সেটার জায়গাটা সব সমাধান তো বাংলাদেশে নাই আসলে। দ্যাটস ওয়াই যদি সেকেন্ড ডিগ্রি আপনাকে নিতে হয়, আপনি ইন্টারন্যাশনাল করেন, যেটা আপনাকে বাইরের দেশের সাথে ইন্টিগ্রেট করবে, ওইখানকার অ্যাক্সেসটা বাড়াবে, হ্যাঁ, অ্যাক্সেসিবিলিটি হবে। বাংলাদেশে এমডিএমএস করে এফসিপিএস, এটা তো রিকগনিশন অন্য দেশে সব জায়গায় নেই। আপনি একটা ইউনিভার্সিটি দিয়ে আপনাকে ট্রেনিং করতে দিবে, ফেলোশিপ করতে দিবে, অবজারভারশিপ করতে দিবে, কিন্তু আপনাকে চাকরি পেতে হলে কিন্তু সেখানকার লাইসেন্সিং হবে। মানে আমার দেশে ডিগ্রিটা সেই দেশে গিয়ে আমি, প্রত্যেক দেশেই লাইসেন্সিং এর একটা ইস্যু আছে। সো আমার কাছে মনে হয় যে সেকেন্ড কোনো ডিগ্রির কোনো বিষয় যদি থাকে, কেউ যদি নিতে আগ্রহী, দ্যাট শুড বি অ্যান ইন্টারন্যাশনাল কোনো কিছু একটা। ধন্যবাদ। আমরা একটু জানবো যে আসলে আমাদের যে বেতন কাঠামো যেটা আছে, আমাদের রেসিডেন্ট চিকিৎসক বা এফসিপিএস যারা ভাতাটা পাচ্ছেন আর কি, সেই ভাতার সাথে দেশের বাইরে যে এটা আপনি সুযোগ সুবিধার বিষয়গুলো, এটা কতটা পার্থক্য বা কম বেশি দেখছেন? ভাতা তো ধরেন প্রথম দিকে একটা অমানবিক সিস্টেম ছিল, অনারারি সিস্টেম। জি, এটা নিয়ে আমরা যখন ট্রেনি ছিলাম, আমরা কিন্তু এটা নিরন্তর কথা বলে এসেছি, বলতাম, করতাম। তো এবং আমি বলবো যে ভাতার বিষয়টা সর্বপ্রথম এই যে রেসিডেন্সি প্রোগ্রামে যখন ভাতা দেওয়া চালু হলো, এটা কিন্তু ওই মনস্তত্ত্বের পরিবর্তন করে নিয়ে আসলো। এবং অ্যামাউন্ট যেটাই হোক, এটা স্টার্টিং হয়েছে। এখনকার আন্দোলনের মধ্যে দিয়ে যেটা এসেছে, সেটাও আমি মনে করি যে আরও স্ট্যান্ডার্ডাইজেশন হওয়া উচিত। কারণ হলো ইন্টার্নশিপের সময়ে চাহিদাটা থাকে কম, একজন স্টুডেন্ট হয়েই সে হয়। আর একজন পোস্ট গ্রাজুয়েট যখন হয়, তখন সে একজন পূর্ণ চিকিৎসক, বেশিরভাগেরই ফ্যামিলি আছে, এবং শর্ত অনুযায়ী আপনি পূর্ণ সময় এখানে কাজ করবেন। এবং আমি জানি যে 5 বছর পরে আমি যখন এখান থেকে বের হয়ে যাব, আমাকে আমার পেশেন্টের প্রবলেমগুলো আমার এই শিক্ষা দিয়ে সলভ করতে হবে। সুতরাং আমি আমার পূর্ণ সময়টা আমার ট্রেনিংয়ের টাইমে দিতে চাই। কিন্তু সেটার বাইরে যদি আমাকে ইনকামের চিন্তাটা করতে হয়, তাহলে তো আমি এখানে মনোযোগ দিতে পারবো না। সুতরাং দ্বিতীয় যেটা হলো যে এখানে যারা কাজ করছেন বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে, প্রত্যেকটা হসপিটাল এবং হেলথে চিকিৎসক স্বল্পতা আছে। এবং আমি বলবো যে ঢাকা সহ বাইরের যে ইনস্টিটিউটগুলো আছে, এটাকে স্ট্যান্ডার্ড সার্ভিস দেওয়ার পেছনে আমাদের এই ট্রেনিংদের একটা বিরাট রোল আছে।
তারা কিন্তু অনেক কষ্ট করে। আমি বলবো যে ওখানে যারা কর্মরত সরকারি বেতন পান তাদের চাইতে তাদের রোল কোনো অংশে কম নয়। আমি অ্যাজ এ ট্রেনি হিসাবে এই কথাটা বলবো। সুতরাং এই আমাকে রাখার জন্য তো আপনি বলছেন যে পার্থক্যটা, আমি মনে করি বাংলাদেশে এটা আরো স্ট্যান্ডার্ডাইজ হওয়া উচিত, কারণ তাদের আসলে আদার্স কোনো ফ্যাসিলিটিস কিন্তু এখানে নাই। শুধু তাই না, একটা হচ্ছে ভর্তির সময়ও এটা একটা থাকা উচিত, মানে একজন বেকার চিকিৎসক যার আসলে জব নাই, বেকারই তো, আনএমপ্লয়েডই তো সে, অথবা একটা জব ছেড়ে, আমি আমার কথা বলি, আমাকে জব ছেড়ে কোর্সে ঢুকতে হয়েছে, তাহলে ওই সময় যে, এবং একজন নবীন চিকিৎসকের আছে ওই পরিমাণ সেভিংস থাকে না, তাহলে ভর্তির সময় একটা বড় চাপ পড়ে আমাদের। তো এই জায়গাটা আসলে হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে উনি যখন একটা ইনস্টিটিউটে থাকেন, ইনস্টিটিউট তাকে অন করতে হবে, এবং ওই প্রতিষ্ঠানের ডিপেন্ডেন্টরা যে সুবিধাটা পান, আমার ট্রেনি যারা রেসিডেন্ট ওখানে কাজ করেন তাদের ওই ডিপেন্ডেন্ট সুবিধাটা দেওয়া উচিত, সে এবং তার চিকিৎসা। বিশেষ করে চিকিৎসাটা যদি আমাকে আমার পরিবারকে নিতে হয়, হয়তো তারা আমার প্রতি আমার প্রতি তারা হচ্ছে এটাকে কি বলে, মানে তাদের দায়িত্ব, দেখভালের দায়িত্ব আমার। সো আমি যখন ট্রেনি হয়ে গেলাম, তো তাদের এই বিষয়গুলো দেখার দায়িত্ব আমার উপরই থাকছে। সো অ্যাটলিস্ট আমি যে ফ্যাসিলিটিসে কাজ করি, যেইখানে আমি নিরন্তর পেশেন্টদেরকে সেবা দিই, তো তারও উচিত এই কৃতজ্ঞতার দায়টা শোধ করা। সুতরাং ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস শুড বি সেম অন্যদের মতো করে। হ্যাঁ, এটা একটা বিষয়। হ্যাঁ, উৎসবের তাদের তো বোনাস থাকে না, উৎসব ভাতা থাকে না, সুতরাং বেতনটা একটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত। আপনি দেশের বাইরে যখন যাচ্ছেন, একাধিক আপনি ফেলোশিপ নিয়ে দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে, তো ওখানে গিয়ে আপনি নিজেকে এনরিচ করার সুযোগ পেয়েছেন, এবং তাদের যে সিস্টেমগুলো, তাদের যে পদ্ধতিগুলো, আপনি এই বিষয়গুলো রপ্ত করার বা জানার এবং এগুলো অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশে ফিরে এসে চেষ্টা আপনার মধ্যে থাকে। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে ডলার সংকট সহ নানান সংকট দেখে চিকিৎসকদের এই উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার যে বিষয়টি, এখানে বাধাগ্রস্ত দেওয়া হচ্ছে। আসলে এতে আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ নেওয়ার যে সুযোগটা বঞ্চিত হচ্ছে, পাশাপাশি তারা আসলে নিজেদেরকে ওই সুযোগগুলো থেকে বঞ্চিত রাখছেন কিনা। আলটিমেটলি আমি তো আসলে উন্নত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে আমাদের চিকিৎসকরা। বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে তাহলে? আচ্ছা, প্রথম জিনিস আছেন সুযোগের স্বল্পতা। স্বল্পতাটা কেন হলো, আমি আপনাকে ডলার সংকটের সেকেন্ড পজিশনে বলছি। ডলার সংকট একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, জি, আমি চিকিৎসক সেটার ভিতরে পড়েছি। এটা মানে আলাদাভাবে নেওয়া নয়। যেখানে দেশ আসলে ক্রান্তিকালে বা ডলার সংকট তো আসলে সবাইকে সাফার করাচ্ছে, বিজনেস সাফার হচ্ছে, তো সেখানে আমিও এটার একটা পার্ট হয়ে গেছি। কিন্তু আমি আপনাকে যদি আরেকটু আগে নিয়ে যাই, আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে, এই ইনস্টিটিউট থেকে যারা দীর্ঘ সময়ে নিজেদেরকে তৈরি করে একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন, আবার তাদের মাধ্যম দিয়ে বিভিন্ন সোসাইটি তৈরি হচ্ছে, সোসাইটিগুলো তাদের রোল প্লে করছে। তা সবাই মিলে যদি আমরা বাইরের সাথে কোলাবোরেশন করে আমরা স্কলারশিপগুলোকে বেশি বেশি নিয়ে আসতে পারতাম, তাহলে তো আমার এই ডলার সংকটের ইস্যুটা থাকতো না। এখন ডলার সংকটের প্রশ্নটা কখন আসছে, যখন আমি আমার নিজের টাকাতে যাওয়ার চিন্তা করছি, তাহলে এখানে কিন্তু চিকিৎসকটাকে একটা বার্ডেন নিতে হচ্ছে। তাহলে ওই অপরচুনিটিসটা ক্রিয়েট করা হচ্ছে সোসাইটির দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, ইনস্টিটিউটের দায়িত্ব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, ডিজির দায়িত্ব, এবং তাদের আলাদা সেল থাকা উচিত, যাতে করে আমাদের দেশের চিকিৎসকরা ওইসব প্রশিক্ষণ নিয়ে এসে, কারণ সে তো দেশেই ফিরে আসবেন। আপনাকে আমি বলি, এখন পর্যন্ত যত সফিস্টিকেটেড সুপার স্পেশালিটি যে সকল জায়গাগুলো আছে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ট্রেনিং নিয়ে দেশে এসে কাজগুলো করছেন, এদের সংখ্যাটা কম, রাদার দেন ব্যক্তিগত ইনিশিয়েটিভ এবং ট্রেনিংয়ে নিজের আগ্রহ উদ্দীপনায় ওইগুলো সাথে কানেক্ট করে নিজে আসছেন, এইটার সংখ্যাটাই বেশি। আমাদের চিকিৎসক কিন্তু নিজের টাকায় বাইরে শিক্ষা এসে দেশে কাজ করছেন। তাহলে ডলার সংকটের ইস্যুতে একটা হচ্ছে আমি যেতে পারছি না, তাহলে আমি বঞ্চিত হচ্ছি, তাহলে আমি শিখবো কার কাছ থেকে? জি, তাহলে এটা একটা চিকিৎসকদের ক্ষেত্রে এটা নমনীয় হওয়া উচিত শেখার ক্ষেত্রে। দ্বিতীয় যেটা হলো, আরেকটা জিনিস যে কনফারেন্স যাওয়া বা করা, মন্ত্রণালয়ের অনেক সময় থাকে। তো আমার কাছে লাস্ট যেবার গেলাম, আমার কাছে মনে হয়েছে এটা আমি চিকিৎসক যারা নতুন যাবেন, আমরা সবসময় কাজ শিখতে যাই, বিভিন্ন ইনস্টিটিউটে ট্রেনিং নিতে যাই, কিন্তু আমি প্রথম থেকেই
প্রথম ট্রেনিংয়ে আমার ভেতরেই অনুভূতিটা আসে নাই। দ্বিতীয় ট্রেনিংয়ে গিয়ে আমার কাছে মনে হচ্ছে আই শুড ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর। আমি তো বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে গেছি। আমরা বলি না অমুক জেলার মানুষ ভালো, অমুক জেলার মানুষ খারাপ, তার জেলার সব মানুষের সাথে কি আমার পরিচয় হয়? আমরা একটা দুইটা মানুষকে দেখে কমেন্টটা করি। তাহলে বাংলাদেশের মানুষ হিসাবে যখন আমি ওখানে যাই, তখন আমি তো একজন অ্যাম্বাসেডর হিসাবে যাই। সো ওই চিন্তাটা যখন আমার আসলো, তার মানে হচ্ছে আমি শুধু শিখবো না, তাদের সাথে আমার একটা রিলেশনশিপ করতে হবে, একটা কোলাবোরেশনের জায়গা তৈরি করতে হবে, এবং আমার মাধ্যমে যে যেন আরেকজন ভাই বা আরেকজন বাংলাদেশি ওখানে যেতে পারে, সেটা একটা পরিবেশ ক্রিয়েট করে আসতে হবে। নিজের ইমেজটা আসলে এমনভাবে ওখানে দাঁড় করাইতে হবে সে যেন বুঝে না বাংলাদেশের ছেলেরা অ্যাটলিস্ট অত মানে শেখার মতো তাদের একটা জায়গা আছে। ওই জিনিসটা কিন্তু আমাকে আরো বেশি মানে দায়িত্বশীল করে ফেললো। মানে আমি শুধু নিজে শিখতে গেছি বিষয়টা এরকম না। থার্ড টাইম যখন আবার এক জায়গায় গেলাম, তখন আমি আবার কি করলাম, তখন আমার নিজের সোসাইটির দায়িত্ব আসলো, ট্রেজারার। আমি সোসাইটির প্যাড নিয়ে গেলাম, সোসাইটির প্রেসিডেন্ট সাথে যখন ওইখানে বসে চিঠি দিয়ে ওইখানকার সোসাইটির প্রেসিডেন্টকে চিঠি দিয়ে করলাম যাতে তারা বাংলাদেশের আমাদের সোসাইটির মেম্বারদেরকে নিয়ে আসে। সো চিন্তাটা যদি মনে রাখি যে আমি শিখে দেশে এসে আমি কাজ করব, তাহলে এটা একটা চিন্তা। আর যদি মনে করি যে আমি ওখানে যাব, ওদের সাথে সম্পর্ক করবো, প্রত্যেকটা প্রফেসরকে আবার ইন্ডিভিজুয়াল প্রত্যেককে আবার নিজের উদ্যোগে আমি তাদেরকে মানে ব্যক্তিগত উপহার দিয়েছি। তা আমার কাছে মনে হয়েছে যে আমি যে তার কাছে শিখতে গিয়েছি সে তো আমাকে শেখাতে বাধ্য না। আচ্ছা, আমি বা তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল একটা দেশের মানুষ, সে উন্নত বিশ্বের একটা মানুষ, তারা তো কি ঠাকা আছে। সো তারা সে তখনই শেখাবে যখন তার সাথে আমার একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে। সো অ্যাটাচমেন্ট তখনই তৈরি হবে যখন সে আমাকে ধারণ করবে। আমি তখন মনে করছি যে না, যে হোয়াট এভার, তখন হচ্ছে কি অনেক সময় মানে এতে আমার নিজের ব্যয় বেড়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আমি আর ফলপ্রসূ হয়েছে। হ্যাঁ, আমি বাংলাদেশের জিনিসগুলো তো ওই ডলারের কথা বলছিলেন তো, এটার বলছি এই কারণে এখন যে সম্পর্কটা তৈরি করে আসলাম সেই সম্পর্কটা আবার মেনটেন করার জন্য আমাকে পরবর্তী যে বিভিন্ন সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনার, এগুলোতে যেতে হবে। আচ্ছা, হয়তো পরের বছর যেতে হবে, এর পরের বছর যেতে হবে, নাহলে আমার এই সম্পর্কটা টিকবে না। তাহলে যদি শুধু ডলার সংকট অথবা মানে নিয়মের বেড়াজালে আমাদের চিকিৎসক কনফারেন্স শুধুমাত্র আমরা ওখানে পার্টি করতে যাচ্ছি, আনন্দ উৎসব করতে যাচ্ছি, তা না। আমি মনে করি যে সাচ টাইপ অফ কনফারেন্স একটা হচ্ছে ওই সব দেশের নতুনত্ব দেখার সুযোগ দিচ্ছে, নিউ ইনোভেশনগুলোকে আমার সাথে পরিচয় করাচ্ছে, ওয়ার্কশপগুলোতে আমাকে সুযোগ দিচ্ছে, এবং ওদের সাথে আমাদের কোলাবোরেশন বাড়ানোর একটা সুযোগ। সো এইসব কনফারেন্সে আমি মনে করি ডলার সংকটের বিষয়টাকে প্রায়োরিটি না দিয়ে দেশের স্বার্থটাকে আমি মনে করি যে আগে নিয়ে আসা উচিত। ধন্যবাদ। আচ্ছা, স্কলারশিপের কথা বলতেছেন আপনি, স্কলারশিপটা আসলে যদি হয় তাহলে ডলারটা আমরা প্রয়োজনে এড়ায়ও যাওয়ার সুযোগ আমাদের সামনে আছে, তখন এটা বেশি আসে না, কারণ সে তো আমাকে সাপোর্ট দিচ্ছে। এক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের মানে পোস্ট গ্রাজুয়েশন অথবা গ্রাজুয়েশন পর্যায়ের হোক, মানে প্রস্তুতির জন্য কোনো কলাকৌশল বা কোনো রকমের কোনো পড়াশোনা বাড়তে কোনো সুযোগ দরকার আছে কিনা? আসলে অবশ্যই দরকার আছে। প্রথম জিনিস হলো এমবিবিএস এ যিনি ভর্তি হলেন, আমাদের স্বপ্নটা দেখতে হবে এমবিবিএস থেকে। যখন আমি ডাক্তার হয়ে গেলাম, হ্যাঁ, স্বপ্নের শুরু এখান থেকে। পোস্ট গ্রাজুয়েশনের সময় প্রত্যেকটা স্বপ্নের জায়গায় আসলে স্বপ্নটা শুরু করতে হয়। তো আপনি দেখবেন আমরা গতানুগতিক ব্যবস্থায় চলে, মানে সমস্যাটা হচ্ছে যে আমার কাছে ইনপুট থাকে না আসলে কোন কোন জিনিসগুলো আমার কাছে করা। যেমন পোস্ট গ্রাজুয়েশন যখন একজন ছেলে চান্স পায়, তখন তাকে বলি যে শুরু থেকেই তোমার উচিত হচ্ছে তুমি যতগুলা কাজ করবা এটা ডকুমেন্ট রাখা, যেটা পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট। আমি কি কি কাজ করেছি, কি কি কাজ শিখেছি, সেটা কিন্তু ইন দ্য ফর্ম অফ লগবুক আমাদের আছে। জি। আবার দ্বিতীয় যেটা ডকুমেন্টেশন করা, তৃতীয় হচ্ছে যে অ্যাটিপিক্যাল যে কেসগুলো পাচ্ছি সেটা যখন আপনি পাচ্ছেন, দেখলেন, দেখে চলে গেলাম, বাড়িতে চলে গেলাম, অথবা আপনারই এক কলিগ ওটা একটা কেস রিপোর্ট করে ফেলেছে। আমার মনে আছে আমার মেডিকেলের সিনিয়র বড় ভাই ডক্টর ফজলে রাব্বি, আমরা যখন মেডিকেলে, উনি তখন মেডিসিনের হেড স্যারের সাথে পটকা মাছ পয়জনিং হলো, পটকা ফিশ পয়জনিং। জি। তো ওইটা নিয়ে ওই কাজ করে করে উনি কিন্তু একটা পেপার তৈরি করে ফেললেন মেডিকেল। ওই সময় ছোটবেলার থেকে দেখছেন উনি পটকা ফিশ পয়জনিং এর উপর লিখছেন, ওইটা কিন্তু অনেক সাইটেশন হওয়া একটা তাহলে উনি কিন্তু ওই সময় মেডিকেলে বসেই কিন্তু এটা চিন্তা করেছিলেন। স্টেথোস্কোপ আবিষ্কার করেছিল একটা মেডিকেল স্টুডেন্ট। তো আমার বিষয়টা হচ্ছে আমি শুধু মনে করি যে অ্যানাটমি ফিজিওলজি পড়ে পাস করাটা আমার কাজ, তা না। এর বাইরে থেকে ইনোভেশন আমার দ্বারা সম্ভব। পোস্ট গ্রাজুয়েশনে যে ছেলেটা আসে, সেই ছেলেটার উচিত শুরুতেই তার
আসলে ফিউচারে গিয়ে এইসব ট্রেনিং বা স্কলারশিপের যাওয়ার জন্য তার যে রিকোয়ারমেন্টগুলো আছে এই জিনিসগুলো আগে থেকে ভেবে রাখা, তার একটা চমৎকার সিভি রাখা, শিক্ষকদের সাথে এমন কোলাবোরেশন রাখা যাতে সে ভালো একটা রিকমেন্ডেশন পায়, তার নিজের সোসাইটির সাথে ভালো সম্পর্ক রাখা, সেখানে অ্যাক্টিভ থাকা যাতে সোসাইটি তাকে রিকমেন্ড করে। যেসব স্টুডেন্টরা আমাদের ডাক্তারদের আইএলটিএস করার হার খুবই কম, কিন্তু আমি দেখেছি ব্রিটেনে, ইউএসএতে আপনি 1 বছর বা এই ধরনের খুঁজলে প্রচুর স্কলারশিপের সুযোগ আছে। ইফ ইউ হ্যাভ এন আইএলটিএস স্কোর মোর দেন 6.5, the maximum world is open for you. সো শুরু থেকে যে ধরেন ওই সময় সে আইএলটিএসের চিন্তাটা মাথায় রাখে, ইংলিশটার তার একটা যোগ থাকে, সে কিন্তু একটা দ্বার ওপেন করে ফেললো। জি, তাহলে আইএলটিএসের জায়গাটা রাখা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে প্রতিটা ট্রেনিং পিরিয়ডে নিজের একটা কেস রিপোর্ট অথবা তার জার্নাল অথবা স্যারদেরকে জার্নালে হেল্প করা, হ্যাঁ, যাতে করে অ্যাজ এ কো-অথর অ্যাটলিস্ট তার হিসাবে এটা আসে। কারণ একটা পর্যায়ে আপনি যখন ফেলোশিপে আপনার পোর্টফোলিও, যখন আপনি একটা স্কলারশিপের জন্য নিজেকে সাবমিট করবেন, হ্যাঁ, আপনার সিভিটা ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই সিভির মধ্যে আপনি সায়েন্টিফিক্যালি কী কী কাজ করেছেন, ওখানে আপনার বাবা মা, গ্রাম, দেশ কোথায়, এটা অ্যাবসোলিউটলি নট নেসেসারি। আপনি কোন মেডিকেল কলেজের ছাত্র, অ্যাবসোলিউটলি নট নেসেসারি। এটা দ্য ওয়ার্ল্ড ইজ নট মানে বদারিং, এটা নিয়ে তারা বদার্ড না। রাদার দেন আপনি কোন কোন জায়গায় কাজ করেছেন, কোন কোন ওয়ার্কশপ করেছেন, কোন কোন জায়গায় আপনার স্কিল ট্রেনিং আছে, কোন কোন জায়গায় সার্টিফিকেশন আছে, ওয়েভার ইট ইজ অনলাইন অর পার্ট টাইম অর ফুল টাইম, কোন কোন জায়গায় আপনি নিজেকে ডেভেলপ করার জন্য ইয়ে করছেন, ওরা আপনার শেখার আগ্রহটাকে বেশি প্রায়োরিটি দেয়। যখন আপনি সিভির মধ্যে এই জিনিসগুলো চলে আসবে, তখন অটোমেটিক্যালি আপনি আপনার চাওয়ার জায়গাগুলো আমার মনে হয় ফুলফিল করতে পারবেন, গ্র্যাজুয়ালি পারবেন। আমাদের দেশে যে মৌলিক বিষয়গুলো যেগুলো রয়েছে আর কি, বেসিক সাবজেক্ট যেগুলো রয়েছে, সেই বেসিক সাবজেক্টের মানে শিক্ষক শূন্যতা থেকে শুরু করে কোন কোন জায়গায় মেডিকেল শিক্ষাকে অগ্রগতির জন্য আসলে আমাদের কাজ করা দরকার আছে বলে মনে করেন? আচ্ছা, এইটার একটা বিষয় হলো একটা সরকারি শিক্ষা ব্যবস্থা, একটা বেসরকারি শিক্ষা ব্যবস্থা। আমাদের যেহেতু আমরা উন্নয়নশীল দেশ, আমাদের লেখাপড়ার ইয়ের ভেতরে ইনকাম ইস্যু একটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। হ্যাঁ, মাঝে মাঝে শিক্ষার্থীরা বলে যে আসলে কোন সাবজেক্টে গেলে সলভেন্সি বেশি, তো এরকম বিষয় খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আমাদের ডক্টর গ্রুপগুলোতে অনেক সময় আলোচনা আসে। সো সেই দিক থেকে আরেকটা জিনিস হচ্ছে রাষ্ট্রের প্ল্যান। এখন সবাই ইচ্ছা মতো সাবজেক্টে একই সাবজেক্ট পড়ছে, কিন্তু আসলে যদিও আমাদের এখন বিশেষজ্ঞ স্বল্পতা আছে, আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের টোটাল যতজন চিকিৎসক তার মধ্যে সর্বোচ্চ আমার ধারণা 10 to 15% আছে স্পেশালিস্ট, 10% মতো হবে সংখ্যাটা। তো 18 কোটি মানুষ, আমরা দেশ ছোট, আমাদের মানুষ কিন্তু অনেক বড়, বেশি। তো স্বাভাবিকভাবেই সব সাবজেক্টের বিশেষজ্ঞরা কিন্তু ওভার স্যাচুরেটেড। হ্যাঁ, ওভার স্যাচুরেটেড। সো এতে যেটা হচ্ছে তারাও কোয়ালিটি সার্ভিস দিতে পারছেন না, রেফারাল সিস্টেম আমরা স্টাবলিশড করতে পারছি না ডিউ টু আওয়ার পেশেন্ট বাল্ক। আরেকটা জিনিস হলো যে সায়েন্টিফিক প্ল্যানিং না থাকার কারণে আমাদের সাবজেক্ট চয়েসগুলো ঠিক হচ্ছে না। হ্যাঁ, ধরেন যে ফিমেল মানে হচ্ছে একটা সময় যে প্রচুর গাইনিতে, সরকারি চাকরিতে গাইনির একটা বিরাট ব্লক আছে, প্রমোশন ব্লক হয়ে আসছে। কিন্তু ওই দিক থেকে আবার যেগুলো বেসিক সায়েন্সের টিচার, তাহলে আমাকে প্রণোদনা দিতে হবে। তাহলে বেসিক সাবজেক্টে যিনি থাকবেন তিনি তো আসলে প্র্যাকটিস করতে পারছেন না। জি। সো তার স্যালারি শুড বি ডাবল। আপনি ওখানে ডাবল স্যালারি করেন, চাহিদা ঘুরে যাবে, চাওয়াটা ঘুরে যাবে। ডাক্তার কেন গ্রামে যায় না, একটা কোশ্চেন আছে না? তা আপনি শহরের যে ফ্যাসিলিটিসগুলো আছে, আমি তো গ্রামে এটা পাচ্ছি না, আমি তো বঞ্চিত। সো যিনি বঞ্চিত থাকেন, আপনি ওখানে 10,000 টাকা স্যালারি বাড়াই দেন, দেখেন আপনি ডাক্তার গ্রামে থাকে না, সে যখন শহরে আসতে চাবে। একইভাবে বেসিক সায়েন্সে কিন্তু শিক্ষক স্বল্পতা আছে। আবার মেডিকেল কলেজের আনপ্ল্যান্ড মেডিকেল কলেজ খোলার কারণে আমি এক্সিস্টিং মেডিকেল কলেজে আমি টিচার দিতে পারছি না। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে একটা হচ্ছে প্রণোদনা, প্রায়োরিটি, হ্যাঁ প্রায়োরিটি দেওয়া, আর হচ্ছে প্ল্যানিং। এই প্ল্যানিংটা যদি ঠিক মতো হয় যে আমার এই সাবজেক্টে এতজন লোক দরকার। আরেকটা বিষয় হচ্ছে এই অনেক জায়গায় পাশ করা ডাক্তার আছে যিনি অলরেডি ক্যারিয়ার করে ফেলছেন,
হ্যাঁ, তাকে আপনি অলরেডি এটা আছে সরকারের পলিসিতে আছে যে উপজেলা থেকে যারা বেসিক আছে তাকে সরাসরি মেডিকেল কলেজে, কারণ তার প্রমোশনটা আমি যদি আগে দিয়ে ফেলার সিস্টেমটা করি, হ্যাঁ, তা সেক্ষেত্রে তো আমার শিক্ষক সংকটটা দূর হয়। হ্যাঁ, যখন সরকারি চিকিৎসকরা দেখবেন যে বেসিকে হুড় করে প্রমোশন হয়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্টলি প্রমোশন হচ্ছে, সে দ্রুত সে পড়ে আছে মেডিকেল অফিসার, তার বন্ধু বান্ধবী হয়ে গেছে প্রফেসর, তখন তো তারা নিজেরাই প্রমোশনের জন্য একটা গ্রুপ ওদিকে চলে যাবে। তো এভাবে আসলে প্ল্যানিং করলে আমার মনে হয় এই শিক্ষক সংকটটা আসলে থাকতো না। আর আরেকটা জায়গায় ক্লিনিক্যালি শিক্ষক সংকট হওয়ার কারণ হচ্ছে আমাদের চিকিৎসকদের পদায়ন নেই। কেন? অর্গানোগ্রামে আছে আমার 10 জনের বেশি ডাক্তার থাকতে পারবে না। তা 10 জন ডাক্তার থাকতে পারবে না, এই 10 জন তো আপনার বেড অনুপাতে আপনি অর্গানোগ্রামটা ঠিক করেছেন, তা আমাকে যে 3 গুণ 4 গুণ পেশেন্ট ডিল করতে হচ্ছে, তার মানে অর্গানোগ্রামে ত্রুটি আছে। আচ্ছা, তাহলে আপনি অর্গানোগ্রাম সংশোধন করে যে পরিমাণ চিকিৎসক প্রয়োজন আপনার হাসপাতালে সার্ভিস এনশিওর করার জন্য, সেই পরিমাণ আপনি পোস্ট ক্রিয়েশন করেন। কিন্তু পোস্ট দেওয়া হয়েছে 12 বছর আগে, আমি আমার সাবজেক্টের কথা বলি, 12 বছর আগে পদ সৃজন দেওয়া হয়েছে, তার অর্ধেক প্রথম কেটে গেছে হচ্ছে জনপ্রশাসনে, ওখানে যখন গেল তাদের এরপরে যখন অর্থ বিভাগ গেল সে প্রায়োরিটি ফিক্স করে, হ্যাঁ, যেখানে 200 পদ চাওয়া হয়েছে সেখানে পদ দেওয়া হয়েছে 41টা। তাহলে আপনি কিভাবে বলবেন বাই দিস টাইম পাস করে বসে আছে 60 জনের বেশি স্পেশালিস্ট? তাহলে প্রত্যেকটা সাবজেক্টই একই অবস্থা, শিক্ষক স্বল্পতা কেন হবে না? জি, আমরা এই বিষয়গুলোর একটা মানে সুষ্ঠু সমাধান চাই। আপনি জানেন যে সরকারির পাশাপাশি বেসরকারি অনেক মেডিকেল কলেজ, শিক্ষার সুষ্ঠু পরিবেশের কিছু ঘাটতি আছে, রোগী থেকে শুরু করে নানান উপকরণের শূন্যতার মধ্য দিয়ে মেডিকেল কলেজগুলো চলছে। তো এই অবস্থায় যে চিকিৎসক বেরিয়ে আসছে তাদের মানের ব্যাপারে একটি আত্মসমালোচনা চিকিৎসক মহলে আছে, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? এখন যারা ভর্তি হয়েছে তারা তো নিরাপরাধ, তার যারা এই প্রতিষ্ঠান আমরা গড়েছি, আমরা বড়রা, দায়বদ্ধতা তো আমাদেরই ছিল, তাকে তো সুষ্ঠু পরিবেশ দেওয়াটার দায়িত্ব আমাদেরই ছিল। ও তার তো শেখার মানসিকতা কোনো ঘাটতি নেই, সে তো শিখতে এসেছে। তাহলে প্রথম জিনিস হচ্ছে সে তার জায়গা থেকে এমনিও, তাহলে ব্যর্থতার দায়টা আমাদের। কিন্তু সবসময় আসলে আমরা তাদের উপর তাকেই সাফারার করছি। তো সেদিক থেকে আমি মনে করি যে যেখানে শিক্ষক সংকট আছে সেখানে একটা হচ্ছে ইমিডিয়েট ব্যবস্থাপনা, শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম। তো শর্ট টার্ম ব্যবস্থাপনায় প্রচুর পোস্ট গ্রাজুয়েট শিক্ষক আছে। আমরা যদি সুপার নিউমারি যে কথাগুলো আসছে, সেই প্রমোশন দিয়ে যদি আমরা এই মেডিকেল কলেজগুলোতে দ্রুত শিক্ষক পদায়ন এবং করি, এটা আমি বলবো যে এটা 1 মাসের ব্যাপার, জাস্ট 1 মাসের ব্যাপার। 1 মাস সিদ্ধান্ত নেন, আপনি যেখানে যতগুলো পদ আছে প্রয়োজন সুপার নিউমারি দিয়ে দেন, ঠিক আছে? ভূতাপেক্ষা মানে বলতে গেলে মৃত মানুষ পদমর্যাদা পেয়ে সব ফ্যাসিলিটিস পাচ্ছে, আর জীবন্ত মানুষ বঞ্চিত হয়ে আছে 5-7 বছর 10 বছর ধরে, সে তার প্রমোশন পাচ্ছে না। হ্যাঁ, একটা অদ্ভুত রীতি। তাহলে আপনি ইমিডিয়েট সলিউশন করেন। দ্বিতীয় যেটা হলো, প্রত্যেকটা জায়গায় স্ট্যান্ডার্ডাইজেশন থাকতে হবে। এটা অনেকের কথাটা পছন্দ নাও হতে পারে, বাট যিনি MBBS হয়ে এই দেশের চিকিৎসা ব্যবস্থায় রোল প্লে করবেন তাকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ডে আসতে হবে। এখন সেটা, এবং আমি মনে করি সে স্ট্যান্ডার্ড হবে কি, হ্যাঁ, ধরে নিচ্ছি অমুক মেডিকেল কলেজ, হ্যাঁ, যেটা আমরা বলবো আগে শুরুর দিকে, নাম বলবো না কিছু, শুরুর দিকের এবং পরের দিকের তাদের স্ট্যান্ডার্ড আপনি কিভাবে একসাথে মেজার করছেন? যে শিক্ষক পাচ্ছে সে শিক্ষক পাচ্ছে না, তার স্ট্যান্ডার্ডটাকে আপনি কিভাবে কোন মাপে ফেলছেন? তাহলে একটা স্ট্যান্ডার্ডাইজেশন টেকনিক থাকতে হবে, সেটা বের করবে বিএমডিসি। এটা বিএমডিসির দায়িত্ব, সে যে তাদেরকে লাইসেন্স দিচ্ছে এটা তার দায়িত্ব। তাহলে সে যে লাইসেন্স থাকে সে তাদেরকে স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য কাজ করুক। তো সেই জায়গাটা আসলে বিএমডিসি এনশিওর করছে কিনা আমি জানি না। কেউ আসলেই, হ্যাঁ, অথচ বিদেশ থেকে আসলেই তাকে আবার কিছু একটা শর্তে, কেন সে তার লেখাপড়াটাকে স্ট্যান্ডার্ডাইজেশন করছে না, দেশের বাইরে পড়তে যাচ্ছে, ওদের লাইসেন্স পাওয়া কিন্তু একদম খবর হয়ে যাচ্ছে, অনেক কষ্ট করে ওরা, হ্যাঁ, দেশের বাইরে যারা পড়ে। কিন্তু একই সাথে আপনি মানে করছেন না, এটা তো আসলে জাস্টিস না। তাহলে ওই দেশের যে মানে যে স্ট্যান্ডার্ড মেনটেন করছে না তাকে ফোর্স করেন। যে বেসরকারি প্রতিষ্ঠান খুলেছে, বেসরকারি মানেই কিন্তু আপনার খারাপ না। আমি
বেসরকারি প্রতিষ্ঠানের অসাধারণ মেধাবী চিকিৎসক আছে এবং অসাধারণ মেডিকেল কলেজও আছে, যাদের লেভেল যে কোনো অনেক গভর্নমেন্টের চাইতে অনেক ভালো। এখানে চাইতে আমি মনে করছি যেসব প্রতিষ্ঠান মান নিয়ন্ত্রণ করতে পারছে না, ওইটার প্রতিষ্ঠাতাদেরকে আপনাকে ধরতে হবে। সেটা খুলেছে কেন, হ্যাঁ, বা সেটা করতে তাকে বাধ্য, সে হবে, এটা তার দায়বদ্ধতা আছে। আমি বলি শিক্ষার্থীদেরকে আসলে সাফারার হতে হচ্ছে, আর যারা এগুলো করছে তারা কিন্তু দায়মুক্ত। একটি বিষয়ে আসলে নবীন চিকিৎসকদের সাথে আমাদের কথাবার্তা মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে আলাপচারিতা হওয়ার সুযোগ হয়। তারা একটি ব্যাপারে কিছুটা সিনিয়র যারা আছেন তাদের তরফ থেকে গাইডেন্স থেকে শুরু করে নানান দিক থেকে তাদের দিক নির্দেশনা একটু অভিভাবকত্বহীন তারা মাঝে মাঝে বোধ করেন। কোন দিকে যাবেন, বিশেষ করে স্যালারি স্ট্রাকচার ভালো না বেসরকারিতে, নানান দিক থেকেই সরকারিতে যারা বিসিএস ক্যাডার হচ্ছেন সেই সংখ্যা একেবারে খুব নগণ্য একটা সংখ্যা হচ্ছে। এই পরিস্থিতিতে আসলে যারা প্রবীণ আছেন বা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, সিনিয়র যারা আছেন, তারা আসলে কীভাবে অ্যাপ্লাই করতে পারে? তাদের এই অভিযোগটা আসলে সত্য কিনা যে তারা আসলে ছায়াহীন, নিজেদেরকে মাঝে মাঝে অবস্থার মধ্যে আপনি যে জুনিয়রদের বলতেছে, আমি তো মনে করি যে চিকিৎসক সমাজটাই এক ধরনের অভিভাবকহীন সমাজ। হ্যাঁ, আর যিনি অভিভাবক নিজেকে মনে করেন তিনি পার্শিয়াল অভিভাবক, মানে তিনি কিছু মানুষকে ধারণ করেন, কিছু মানুষকে ধারণ করেন না। পৃথিবীর প্রত্যেকটা দেশে বিএমএ হচ্ছে ডাক্তারদের একটা গর্বের সংগঠন, এবং ওই দেশের চিকিৎসকরা সে যে বিএমএ এর একজন মেম্বার, আমি বিএমএ এর একজন লাইফ মেম্বার, এটা কিন্তু তাদের একটা পোর্টফোলিও, সে কিন্তু গর্ববোধ করে যে আমি বিএমএ এর একজন মেম্বার। এবং ওইসব দেশে বিএমএ তো স্ট্রং, আর পাশে দেশে ইন্ডিয়াতে দেখেন তারা স্ট্রং, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের কিন্তু একটা ভয়েস আছে। কিন্তু আমাদের দেশের বিএমএ যখন আমরা দায়িত্ব যে পেতে চায়, চিকিৎসকদের জন্য পেতে চায় না, মানে তার ডিফারেন্ট কোনো ইস্যুস থাকে যেটার জন্য উনি ওনার ব্যক্তিগত পোর্টফোলিও বাড়ানোর জন্য বিএমএর পদ পেতে চান, নিজেকে এনরিচ করার জন্য। এবং যাওয়ার পরে ওই যে এনরিচ করার যে টার্গেটটা থাকে ওইটা তখন উনি তার সোসাইটিকে ভুলে গিয়ে, এবং দীর্ঘদিন একসময় ছিল বাংলাদেশের বিএমএও কিন্তু এরকম ছিল, হ্যাঁ, যে এটা আমার খুব একটা কষ্টের জায়গা। এবং এই অভিভাবকত্ব না থাকার কারণেই এই যে নানা ধরনের বাড়তি জটিলতাগুলো তৈরি হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থায় যে অস্থিরতা তৈরি হচ্ছে, এটার একটা বড় কারণ কিন্তু হচ্ছে অভিভাবকত্বহীনতা। দ্বিতীয়, যারা লিড করছেন, একাডেমিক্যালি লিড করছেন, তারা আবার কমিউনিটি লিডার না, তারা তাদের সোসাইটিকে লিড করছেন। যিনি সাবজেক্টকে লিড করছেন, তারা সাবজেক্ট লিডার্স, তারা কমিউনিটি লিডার হতে পারছেন না, হতে দেওয়া হচ্ছে না, বা তারা আসছেন না, তারা ফিল করছেন। 3 নাম্বার, চিকিৎসকদেরও প্রবলেম আছে। চিকিৎসকদের প্রবলেম হচ্ছে তাদের স্বার্থ নিয়ে যারা কাজ করে, কথা বলে, আমরা কেন জানি আবার তাদেরকে বিতর্কিত করি, তাকে আবার এই করে, ভাই আমাকে নিয়ে যে কথা বলছে, তার সে ন্যাংরা হোক, পঙ্গু হোক, খোড়া হোক, সে তো আমার কথা বলছে। জি, তো আপনি যখন তাকে ঠেলে দিবেন, তাহলে আপনি আসেন, আপনি কথা বলেন, তিনি আসবেন না, রাইট, তিনি তো আসছেন না। চতুর্থ যেটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা বাইরে বিভিন্ন দেশে আছে। আমি মনে করছি যে আমার কাছে কেন যেন মনে হয় যে আমাদের যে চেম্বার প্র্যাকটিস, এটা আমাদেরকে ধরেন হালাল রুজি দেয়, অথবা আমাদেরকে সলভেন্ট রাখে, আমাদেরকে চিন্তামুক্ত রাখে। কিন্তু আমাদের কমিউনিটি হিসাবে আমার কাছে মনে হয় যে আমরা অনেক ক্রিয়েটিভিটির জায়গাটা, চিন্তাশীলতার জায়গা থেকে এই জিনিসটা পেয়েছি। এখন দিন শেষে আমাকে যখন চেম্বারের দিকে চিন্তা করতে হয়, রাতে যখন ফিরতে হয়, তখন আমি না আমি রিসার্চ করতে পারি, না আমি নিজেকে আপডেট রাখতে পারি, না আমি নিউ ইনোভেশনে যেতে পারি। ইভেন বাইরে যাওয়ার সময় আমাকে অনেকে বলি যে এখানে যাও, বাইরে যাও। সে তো চিন্তা করছে যে আমি যদি 1 মাসের জন্য বাইরে যাই, 1 নম্বর হচ্ছে আমার খরচ, প্লাস হচ্ছে আমার এই মাসের ইনকাম বন্ধ, হ্যাঁ, প্লাস ডাবল ঝামেলা। তো এইটা চিন্তা করে কিন্তু অনেকে ইনোভেশনে যায় না। এটারও ব্যবস্থাপনা থাকতে হবে। 5 বছর সায়েন্স হচ্ছে আফটার 5 ইয়ার্স এটার মধ্যে ইনোভেশন চলে আসে। আফটার 10 ইয়ার্স ওই যে কোনো সাবজেক্ট, সে ফিজিক্স হোক, কেমিস্ট্রি, বা তার একটা আমূল পরিবর্তন হয়ে যায়। আপনার 10 বছর আগের অ্যাস্ট্রোনমি বলেন, 10 বছর আগের টেকনোলজি বলেন, 10 বছর আগে কোন মোবাইল ইউজ করেছেন, 10 বছর আগে কোন টেকনোলজি ইউজ করেন, এখন আছে সেটা নাই। মেডিকেল সায়েন্সও তো একই রকম। তাহলে আপনি বসে একটা জায়গায় সার্ভিস দিচ্ছেন, আপনার প্রমোশন হয়ে যাচ্ছে, আপনি ওই সাবজেক্টকে লিড করতেছেন, কিন্তু আপনি নিজেকে পরিবর্তন করে ওই জায়গাটাতে আনছেন না, গতানুগতিক দিচ্ছেন। এতে দেখা যাচ্ছে কি ছাত্ররা তার মেন্টরের চাইতে এগিয়ে যাচ্ছে, মেন্টর কিন্তু তাকে সমৃদ্ধ করতে পারছেন না। তা আপনি যে নবীনদের যে জায়গাটা বলছেন, নবীনদেরও আসলে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। প্রথম হচ্ছে তাদের জন্য যারা কাজ করে তাকে
তাকে অন করতে হবে, প্রশ্নমুক্ত রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আমি মনে করি যে এটা এমন একটা পেশা, ঠিক আছে, যিনি কমিউনিটিকে ধারণ করবেন তিনি পার্শিয়াল হতে পারবেন না, আর যিনি পার্শিয়াল হতে চাবেন কমিউনিটি তাকে ধারণ করা উচিত না। হ্যাঁ, কারণ তিনি কমিউনিটির কথা বলতে পারছেন না। আমি খুব স্পষ্ট করে কথাটা বলছি, মানে এটা আমি দুঃখ থেকেই বলতেছি আসলে। হ্যাঁ, যখনই কোনো প্রবলেম ফিল করি, একজন সচেতন মানুষ চিন্তা করি, তখন মানে মনে একটা কথা আসে, আমার কোনো অভিভাবক নাই। মানে অ্যাজ এ কমিউনিটি চিকিৎসক কমিউনিটির এই তাদের আসলে তার এক ধরনের অবিসংবাদিত কোনো এই যতগুলো আন্দোলন করছে দেখেন, জুনিয়ররা অ্যাগ্রিগেট করছেন, সিনিয়রদের মধ্যে কেউ কেউ এসে একাত্মতা ঘোষণা করছেন, সংহতি প্রকাশ করছেন, যিনি সামগ্রিকভাবে আসছে না। তাহলে অভিভাবকের তো দায় আছে। জি, আমরা আসলে চিকিৎসকদের এই শূন্যতা মানে ঘোচানো দরকার বলে মনে করি, ওনাদের অগ্রগতির জন্য, ওনাদের পেশার অগ্রগতির জন্য, আলটিমেটলি রোগীদের অগ্রগতির জন্য। আমরা চলে যাচ্ছি। আরেকটা জিনিস আছে, মানে যারা কাজ করেন তাদেরকে যদি আপনি আবার মানে ট্যাগ দিয়ে বিতর্কিত করেন, তাহলে পরে যিনি আসবেন কাজ করবেন হারিয়ে ফেলবেন। মানে উনি নিজের ঘরের ধান ভেনে এই শিবে মানে ঘরের খেয়ে বনের মোষ কেন তাড়াতে যাবেন? আপনার জন্য কেন কাজ করবেন? আপনি যদি আমাকে অন্যায় করেন, তার চেয়ে আমি ভালো, আমি নিজেকে নিয়ে আছি, ভালোই তো আছি। সেটাই, এটা আসলে তো একটা সমাজের কোনো চিত্র হতে পারে না, আদর্শ সমাজের চিত্র। সেই সমাজে কোনো পরিবর্তন হবে না এবং ওই কমিউনিটির বেসিক্যালি কোনো ভবিষ্যৎ থাকবে না। জি জি, আমরা আপনার সাবজেক্টে একটু কথা শুনতে চাই। আপনি যে এই সাবজেক্টে পড়াশোনা করেছেন, ওই সাবজেক্টের সেবার পরিধিটা বলবেন, পাশাপাশি যারা এই সাবজেক্টে আসতে চায় এর সম্ভাবনার দিক আপনার মুখ থেকে শুনবো। ফিজিক্যাল মেডিসিনে অনেকে আসলে মানে পরিচিতির জায়গা কম হলেও সাবজেক্টের বাংলাদেশে কিন্তু স্বাধীনতার পর থেকে কিন্তু ফিজিক্যাল মেডিসিন বাংলাদেশে কাজ করছে। আমাদের আসলে পোস্ট গ্রাজুয়েট ফেলো ওই পরিমাণ ছিল না বিধায় মানে ট্রেন্ড যেখানে চলে সেখানে সাবজেক্টটা বড় হয়ে যায়। ট্রেন্ড হচ্ছে ধরেন অর্থোপেডিক্স, ট্রেন্ড মেডিসিন, ট্রেন্ড সার্জারি, মাদার সাবজেক্টগুলো। আরেকটা জিনিস হলো যে আমাদের মেডিকেল কলেজে যে সাবজেক্টগুলোকে আমরা সচরাচর পড়ি সেগুলো আমাদের কাছে পরিচিত। তা হোয়াট মাইন্ড ডাজন্ট নো আই ক্যানট সি। সো ফিজিক্যাল মেডিসিন সব মেডিকেল কলেজে যেহেতু ছিল না, দ্যাটস ওয়াই আমার কাছেও একটা অপরিচিত ছিল। বাট এখন আমার কাছে মনে হচ্ছে এটার স্পেকট্রামটা অনেক বড়। কারণ হচ্ছে প্রত্যেকটা মেডিকেল ক্লিনিক্যাল সাবজেক্টের 3টা প্রাপ্তি আছে বা 3টা কাজ আছে। একটা কাজ হচ্ছে ডায়াগনোসিস, জি, ট্রিটমেন্ট, কিওর। অ্যাপেন্ডিক্সেক্টমি, ডায়াগনোসিস, কিওর। জ্বর হলো, অ্যান্টিবায়োটিক, কিওর। কিন্তু দেয়ার আর সাম আদার ডিজিজেস দ্যাট যার কোনো কিওর নাই, সেটা কিন্তু মেনটেন করে যেতে হয়। যেমন ডায়াবেটিস কিওর নাই, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার সিওপিডি কিওর নাই, তাকে মেনটেন করতে হয়। একটা মানুষ হার্ট অ্যাটাক করে ফেলেছে, স্ট্রোক হয়ে গিয়েছে, সেটা কিন্তু কিওর নাই। তাহলে এখন কিওর নাই বলে কি আপনি মানুষটাকে ফেলে দিবেন? না। সে তো একটা প্রতিষ্ঠানের সিইও, সে প্রতিষ্ঠানের জন্মদাতা, তার চেয়ারে বসে থাকাটাও খুব ইম্পর্টেন্ট। তা সে স্ট্রোক বলেছে, তাকে আমি চেয়ার থেকে সরিয়ে দিব? তাহলে ওই যে কিওর নাই, ফোর্থ আর একটা জিনিস তার জন্য তখন আসবে, দ্যাট ইজ রিহ্যাবিলিটেশন। তো রিহ্যাবিলিটেশনটা হচ্ছে তাকে আমি আবার একটা কোয়ালিটি অফ লাইফে ফেরত নিয়ে আসবো, যাতে সে উইথ সাপোর্ট সে তার পারপাসটাকে, রাষ্ট্রের যে দায়িত্ব, সমাজের যে দায়িত্ব, ওই জায়গাটা সে রোল প্লে করতে পারে। কারণ অন্তঃকরণে, মন মননে সে একজন মানুষ, তার ব্রেন ফাংশনাল, সে সমাজে কন্ট্রিবিউট করতে পারছে, তার হয়তো কিছু ডিসএবিলিটি তৈরি হয়েছে। সো আমি যদি ওই মানুষটাকে আবার কাজ করে তার জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অ্যাসেট কিন্তু সেভ হয়ে গেল। রাষ্ট্রকে সে রাষ্ট্রের বার্ডেন হলো না, সে ফ্যামিলি বার্ডেন হলো না। সো ফিজিক্যাল মেডিসিন স্পেকট্রাম, ফিজিক্যাল একটা বিশাল টেরিটরি নিয়ে সে কাজ করে এবং এটা একটা খুব মজার। এখন তো আমি এই জায়গাটা নিয়ে ফিল করি, একটা ভার্সেটাইল জায়গা আছে ফিজিক্যাল মেডিসিনে। আপনি নিউরো নিয়ে কাজ করতে পারছেন, অর্থোপেডিক, পোস্ট অর্থোপেডিক যেগুলো রিহ্যাবিলিটেশন সেটা নিয়ে কাজ করতে পারছি, আমি পেডিয়াট্রিক রিহ্যাব নিয়ে কাজ করতে পারছি, জেরিয়াট্রিক যারা পিপল আছে তাদেরকে নিয়ে কাজ। আপনি জানেন যে 2040-তে বাংলাদেশের লার্জার পপুলেশন হবে হচ্ছে জেরিয়াট্রিক পিপল। তো সে তো তার কোমরবিডিটি আছে, সেটা মেডিসিনের ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু তার আদার ফিজিক্যাল ডিসএবিলিটি কে দেখবে? ঠিক আছে। তারপরে এই যে একটা মানুষ টোটাল পা হারিয়ে গিয়েছে, সো আপনি তাকে সোশ্যালের সাথে কিভাবে ইন্টিগ্রেশন করাবেন?
একটা মানুষ পেইনে সে মানে ডেবিলিটেড হয়ে যাচ্ছে, তার যে রিউমেটোলজিক্যাল একটা হচ্ছে যে রিউমেটোলজি ট্রিট করছে, কিন্তু তার যে ডিসএবিলিটিগুলো তৈরি হচ্ছে সেটাকে কে দেখবে? সুতরাং ফিজিক্যাল মেডিসিনের একটা ভার্সেটাইল জায়গা আছে রোল প্লে করার জন্য, এবং সেটা কিন্তু আমরা একা পারি না, আমাদেরকে টিম ওয়ার্ক করতে হয়। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইজ অ্যাবসলিউট এ টিম ওয়ার্ক, যে টিম কোলাবোরেট উইথ দ্য ফিজিওথেরাপিস্ট, দ্য অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, তারপর হচ্ছে আমার রিহ্যাবিলিটেশন নার্স, হ্যাঁ, ইভেন তাকে আমরা সোশ্যাল ইন্টিগ্রেশনের জন্য তার বাসা, কারণ হোম কেয়ার একটা ইস্যু আছে ওখানে, যাতে সে ওখানে মানে করতে পারে, তার কাউন্সিলরের হেল্প নিতে হয়। সো এই জায়গাটা আমি মনে করি যে একটা বড় রোল প্লে করে, এবং বিশ্বের প্রায় মোর দ্যান 115টি বা 15টি দেশে কিন্তু আপনার এই সাবজেক্টটা আছে, এক একটা দেশে এক এক ধরনের পরিচিত। তো এটাকে আসার পরে আমি যত যাচ্ছি আমি এটাকে আরো তত বেশি ফিল করছি যেটা কাজের স্পেকট্রামটা আরো অনেক বড়। তা নবীনদের আমি বলবো যে আসলে কমন ট্রেন্ডে না হেঁটে, হ্যাঁ, কমন ট্রেন্ডে যদি না হেঁটে, বাংলাদেশে 18 কোটি মানুষের দেশ, প্রত্যেকটা জায়গায় এখন রোল প্লে করার সুযোগ আছে। এক অপথলমোলজিতে একটা চোখ, এই চোখের ভেতরেও কিন্তু এখন ডিফারেন্ট কাজের জায়গা তৈরি আছে। কেউ শুধু গ্লুকোমা নিয়ে কাজ করছে, মানে গ্লুকোমা নিজেই এক সাগর ধরেন, ক্যাটারাক্ট নিয়ে এসে এটার ভিতরে অনেক ইনোভেশন আছে। কেউ লেজার নিয়ে কাজ করতেছেন, কেউ অকুলোপ্লাস্টি নিয়ে কাজ করতেছেন, কেউ কর্নিয়া নিয়ে কাজ করছেন, হ্যাঁ। তাহলে একটা চোখের ভেতরে যদি এত কাজের সুযোগ থাকে, তাহলে নবীন যারা কাজ করছে পোস্ট গ্রাজুয়েশন, তাকে জ্যাক অফ অল ট্রেড হলে সামনের দিনগুলোতে আসলে সে কিন্তু দৌড়ে পারবে না। তাকে এমন একটা কাজ, এমন একটা কিছু জানতে হবে যাতে করে শুধু নিজের দেশের রুগী না, ইন্ডিয়ার রুগী এসে আমার কাছে আসে। আমি কথাটা বললাম আপনার কাছে হয়তো নতুন মনে হয়, মাঝে মাঝে বল কি অনেক মানে বড় মানুষের কথা শোনে, হিজ লিজেন্ড। তো যখনই কেউ তার মেন্টরকে লিজেন্ড বলে, তাকে আমি আবার ওই প্রশ্নটা করি, আপনার স্যারের কাছে কি ইন্ডিয়া থেকে রুগী আসে, বাইরের থেকে রুগী দেখাতে আসে? আসে না। তাহলে আসে না, উনি এখন আর লিজেন্ড হয়নি। আচ্ছা, আমি এই কথা কেন বলি? আমাদের এই জায়গাটার সফলতাটা তখনই হবে যখন বাইরের দেশের মানুষ আপনাকে রিকগনাইজ করবে এবং আপনাকে দেখাতে আসবে। তখন আমি আপনাকে বুঝবো যে হ্যাঁ, আপনি একজন এই গ্লোবাল ভিলেজের আপনি একজন মানে একজন মেনশন করার মতো ব্যক্তিত্ব। আদারস আপনি হচ্ছেন এই দেশের মধ্যে অনেক সময় যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা এরকম থাকে না ওয়াজ মাহফিল গুলাতে, তা আপনি কোন দেশে গেছেন, এখন কোন দেশে যায়নি, আন্তর্জাতিক খ্যাতি আন্তর্জাতিক ছড়িয়ে পড়েছে, এরকম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আমি মনে করি একজন মানে বড় চিকিৎসক যার ধরেন আমি না, বাংলাদেশে এরকম আছেন, শিক্ষকরা আছেন, আমার অনেক শিক্ষক আছেন, সব সাবজেক্টেই কম বেশি আছেন, কিন্তু আমি মনে করি যে যেদিন পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশের হসপিটাল, আমাদের দেশের ডাক্তারদের কাছে আসবে, সেদিন আমি মানে সেই জায়গাটা আমি মনে করি বাংলাদেশের হেলথ সেক্টরের জন্য একটা সম্ভাবনা, এবং নবীনরা ওই সিস্টেমে কাজ করা উচিত। অসংখ্য ধন্যবাদ। মানে এই উত্তরে আপনি অনেক কথা আমাদের শুনিয়েছেন, মানে আমি নিজে অনুপ্রাণিত হচ্ছিলাম আপনার কথা থেকে। ছোট একটা মেসেজ আমি পেয়েছি এখান থেকে। সর্বশেষ এটা সম্ভব আপনাকে বলি কিভাবে সম্ভব। ইন্ডিয়া আসলে হেলথটাকে একটা ইন্ডাস্ট্রি করেছে। হেলথটাকে ইন্ডাস্ট্রি মানে হচ্ছে আমাদের দেশে যখন আমার কাছে যখন রোগী আসতেছে, আমি তখন তাকে দেখছি একটা প্রেসক্রিপশন, অ্যাকচুয়ালি আই এম সেলিং এ প্রেসক্রিপশন, কিন্তু সে আমার ক্লায়েন্ট, তার সার্ভিস শুড স্টার্ট। আমি আমার নিজের জায়গাতে এখন প্রতিষ্ঠা করতে পারি না, বাট এটা আমাকে খুব পীড়া দেয়। তার সার্ভিস শুড বি স্মুথ। সে যখন আমাকে খুঁজবে তখন সে রাইট টাইমে আমার অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবে। ইট শুড বি স্মার্ট। যখন সে আমার কাছে আসবে, মাই ওয়েটিং রুম শুড বি স্মার্ট। তাকে সে যে রিসিভ করছে, দ্যাট পারসন শুড বি স্মার্ট। বিকজ সেই রোগীটা ধরেন চিটাং বান্দরবন থেকে আসছে, তাকে ছুটি নিতে হয়েছে, প্রতিমধ্যে তার বাসটা নষ্ট হয়ে গিয়েছে, হ্যাঁ, তাকে অনেক কষ্ট করতে হয়েছে, সে ঢাকায় এসে ছিনতাইকারীর শিকার হয়েছে, হ্যাঁ, সেই ছিনতাইকারীর শিকার হয়ে সে ঢাকার জ্যামের মধ্যে 2 ঘন্টা ঘরমাক্ত হয়ে তারপরে সে যখন আমার ধানমন্ডির জায়গাতে আসার পরে আমার অ্যাটেন্ডেন্টটা তাকে ওয়েলকাম করলো না। সে তো আর জানে না এত কাহিনী, সে তাকে সব রাফ বিহেভ করলো। তারপরে সে আমার কাছে 3 ঘন্টা বসে থাকলো, বসে এসে সে আমার কাছে 2-3 মিনিটের, এটা যে একটা ক্লায়েন্ট, এটা তো একটা ক্লায়েন্ট সার্ভিস। সো ক্লায়েন্ট সার্ভিসের জায়গাটাতে আমি মার্ক 0 পেলাম অথবা 1 পেলাম। সে একটা প্রেসক্রিপশন নিয়ে গেল আর আমি একটা প্রেসক্রিপশন সেল করলাম। অ্যাকচুয়ালি আই এম সেলিং এ প্রেসক্রিপশন। সো
ইন্ডিয়া বা বাইরে যারা করছে তারা হচ্ছে ক্লায়েন্ট হ্যাপিনেস, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জায়গাটা নিয়ে কাজ করছে। সো তার যাতায়াতটা, তার এখানে কোন কোন জায়গায় অবস্ট্রাকলগুলো আছে সেগুলো সে সলভ করেছে। ওইখানে যাওয়ার পরে সে তার মানে পেশেন্ট ইজ রেডি টু পে, পেশেন্ট আপনাকে টাকা দিতে চাবে, কিন্তু আপনি তার সার্ভিসটাকে স্মুথ করেন। বাংলাদেশে এত কোয়ালিফাইড ডক্টরস আছেন, এবং বাইরে যেহেতু আপনি দেশে বিদেশের কথা বললেন, আমার কাছে বাইরে গিয়ে মনে হয়েছে এত কম টাকায়, এত কম খরচে, এত অল্প পয়সার মানে ওষুধে পৃথিবীর এত সহজে কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো যায় না, তার সার্ভিস নেওয়া যায় না, এবং চিকিৎসা সেবাটা আমাদের দেশে এত এত রিজনেবল। রিয়েলি এটা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার জন্য। আপনি চাইলেই এই দেশের সকালবেলা অসুস্থ হয়ে বিকালবেলা একজন চিকিৎসক স্পেশালিস্টকে আপনি দেখাইতে পারবেন, এটা বাইরে যে কোনো দেশে আপনি পারবেন না। আপনি চাইলে আপনার মাসিক যে খরচ আছে সেই খরচের টাকা দিয়ে আপনি আপনার মাসিক অসুস্থতার ব্যয়টা মেটাইতে পারবেন, পৃথিবীর সব দেশে আপনি এটা পারবেন না। ওখানে আপনি যে ক্যালসিয়াম মুড়ি মুরগির মতো খান, ক্যালসিয়াম একটা ভিটামিন ডি কিনতে গেলে আপনাকে যথেষ্ট চিন্তা করতে হবে। সো আমাদের বিশাল অপরচুনিটি আছে, কিন্তু আওয়ার সিস্টেম ইজ নট অ্যাকচুয়ালি স্মার্ট। আমরা যখন ওই ক্লায়েন্ট হ্যাপিনেস নিয়ে চিন্তা করবো, বাংলাদেশে হচ্ছে, তাহলে প্রত্যেক চিকিৎসক তার চেম্বারে, প্রত্যেক হসপিটাল তার চেম্বারে এসে গরু ছাগলের মতো এসে বসবে। হ্যাঁ, তার কোনো নাই, তার পানির জায়গা নাই, তার টয়লেট থাকবে নোংরা, তার এই সময় কাটানোর কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে, টেলিভিশন একটা থাকবে, সেটা থাকবে নষ্ট। তাহলে মানুষটার যে দীর্ঘ সময়টা পার করবে তার স্যাটিসফ্যাকশন কোনো মতে তার কাছ থেকে আপনি মানে তাকে বিদায় করতে পারলে হচ্ছে আমাদের ইয়েটা। সো আমি মনে করি যে ক্লায়েন্ট চিন্তা করতে হবে তাকে, এবং তার হ্যাপিনেসটা হবে মূল টার্গেট। সকল সমস্যার সমাধান চিকিৎসকের কাছে নাই, চিকিৎসকের সব রোগী ভালো হন না, কিন্তু প্রত্যেকটা রোগীকে হ্যাপি করা সম্ভব থ্রু মাই সার্ভিস, থ্রু মাই ডিলিংস, থ্রু মাই অ্যাটিটিউড অ্যান্ড ওভারঅল সার্ভিস। তাহলে ওই প্রতিষ্ঠানের কিন্তু প্রসার বাড়তে থাকবে। এক্স্যাক্টলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে এসেছি। আপনি একটি গান লিখেছিলেন, চিকিৎসকদের যে ত্যাগের যে গল্পগুলো আপনার গানের মধ্যে খুব চমৎকার করে ফুটে উঠেছে, আরোগ্য শিল্পী নামে শিরোনামে সেই গানটি। কেন এই গান লিখলেন আপনি? এই গান আমরা ব্যাপক সাড়া ফেলেছিল, তো আপনার অনুভূতিটা শুনবে ব্যাপারে। আরোগ্য শিল্পী আসলে কি, মানে আমি অনেক শিক্ষকের সাথে কাজ করেছি। প্রথম হচ্ছে যে নচিকেতা একটা গান আছে, ও ডাক্তার, দেখুন না, জি। তো এই পেশায় আসার পরে গানটা যখন মানুষ গায়, আমি নিজে খুব মানে পীড়ায় ভুগি। আমার প্রফেশন নিয়ে এরকম একটা গান লিখেছে, কিন্তু মানুষ তো আমার বেড়ে ওঠাটাকে দেখে নেই। আচ্ছা, ও তো আমার মনস্তত্ত্ব বুঝে না, বা আমার এই চিকিৎসক হওয়ার পিছনে, পোস্ট গ্রাজুয়েশনের পিছনে যে কষ্টকর জার্নিটা আছে, জার্নিটা তো যে আমার রোগী সামনে বসে আমার রোগীর সংখ্যা গুনতেছে, সে তো এই জার্নিটা দেখে নেই। হ্যাঁ, আমার পরিবার অথবা আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার বাবা মা, সবাইকে যেই একটা বিশাল স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, হ্যাঁ, সে তো এই বিষয়টাকে উপলব্ধি করে না। সে শুধু আমার প্রাপ্তিটাকে দেখছে, এবং সে ওখানে বসে তার একটা মনস্তত্ত্ব তৈরি করছে, হ্যাঁ, যে সে হচ্ছে এরকম, হ্যাঁ, এবং সেটা নিয়ে আবার একজন গানও বানিয়ে ফেলেছে। হ্যাঁ, মানে আমি আমার জায়গাটাকে নিয়ে আরো কষ্টটাকে এটা বাড়িয়ে দিয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে এই যে জার্নিটা, এই জার্নিটা আসলে মানুষের কাছে যাওয়া দরকার। হ্যাঁ, জার্নিটা যাওয়া দরকার, কারণ হচ্ছে তো আমরা চিকিৎসকরা আসলে তো ম্যাজিশিয়ান না। হ্যাঁ, আমারও লিমিটেশন আছে, আমাদের ব্যর্থতা আছে, কিন্তু তারপরেও আমাদের একটা চেষ্টা থাকে। হ্যাঁ, এবং রোগ মুক্ত করা। আমি করোনার ভেতরে যখন ইয়েতে পড়ছিলাম, মানে হঠাৎ করে একটা উপলব্ধি আছে যে কোরআনে একটা আয়াত আছে যে আমি রোগ দিই, আমি সারাই। তো আপনি মুসলমান, আপনি কথাটা বিশ্বাস করতে হবে। তার মানে উনি রোগ দেন, উনি সারান, তাহলে আমি কে? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। জি। তাহলে আমি হচ্ছে তার প্রতিনিধি, যে চেষ্টাটা করছি, কিন্তু সুস্থতাটা কিন্তু তার কাছে আপনাকেও চাইতে হবে। আমার হাতে সবকিছু নাই, এজ এ ডক্টর চাইতে হবে, কিন্তু পুরো দায়টা আপনি আমাকে দিচ্ছেন। আপনি আমার হসপিটাল ভাঙচুর করছেন, আপনি আমাকে আবার আঘাত করছেন। হ্যাঁ, তো সেখানে আমরা পরস্পর একটা ভুল বুঝাবুঝির মধ্যে আছি। একজন রুগী এসে আমাকে চেম্বারে এসে বলতেছে যে ডাক্তার সাহেব, আপনি 11টা এসে আমাকে দেখলে আমি কত কষ্ট করে 2 ঘন্টা বসে আছি, তা বললাম আমি তো 6টা থেকে এখানে বসে আছি।
আমি 6টা থেকে এখানে বসে আছি, তাহলে আপনি 11টার সময় ঢুকেছেন। হ্যাঁ, বলতেছে আমার বাসায় বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতেছে, তা আমারও তো বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে। হ্যাঁ, আমার অপেক্ষা তো আমারও স্ত্রী বসে থাকে, কিন্তু আমি আপনাকে সার্ভিস দেওয়ার জন্য, আপনার প্রবলেমটা সলভ করার জন্য আমি এখানে বসে আছি। তো সুতরাং আমি তো আপনার জন্য বসে আছি, কিন্তু আপনি হিসাব করছেন আমি টাকা ইনকাম করার জন্য বসে আছি। মাঝে মাঝে চেম্বারে এরকম হয় যে যখন ধরেন 10টায় যাওয়ার কথা, 9টায় রোগী শেষ হয়ে গেছে। ওই দিনটা মনে হয় যে মানে একটা ঈদের আনন্দ, আমি তো আজকে তাড়াতাড়ি বাসায় যেতে পারবো। কিন্তু আপনি যখন বাইরে বসে থাকেন, আপনাকে ফেলে দিয়ে আমি কিন্তু যেতে পারি না। তো দ্যাটস ওয়াই তখন এটা একটা বিষয়। আরেকটা জিনিস হলো যে কেউ গান লিখলে উনি শিল্পী, কবিতা লিখলেও শিল্পী, শিল্পকলা। কিন্তু যিনি আপনার পঙ্গু হাতটা, পঙ্গু পাটাকে ধীরে ধীরে এটা চলৎক্ষম করে আপনাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে যাচ্ছেন, একজন প্লাস্টিক সার্জন যখন আপনার অবয়বটাকে ফেরত দিচ্ছেন, আপনার ছানি পড়া চোখটাকে যখন তিনি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছেন, হ্যাঁ, যে বাচ্চাটা আপনার আকাঙ্ক্ষিত বাচ্চা আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, যে গাইনির চিকিৎসক আপনাকে পেট কেটে আপনাকেও ফ্রি করলেন, আপনাকে একটা আনন্দের উৎস তৈরি করে দিলেন, হ্যাঁ, আনন্দ উপহার দিলেন, তাহলে আপনি কেন সেটাকে শিল্পকলা বলছেন না? এটা তো একটা শিল্পী, সে শিল্পকলা দিয়ে গভীর, কিন্তু আপনি তাকে রিকগনাইজ করছেন না। সুতরাং একজন চিকিৎসক, সে শুধু চিকিৎসক না, এটা একটা শিল্পকলা, এবং এটার ভিতরে মন আছে, মনন আছে, এটার মধ্যে ইমোশন আছে। হ্যাঁ, ওই মমত্ববোধটা না থাকলে তো উনি আপনার জন্য কাজ করতে পারতেন না। তো দ্যাটস ওয়াই আমরা মনে করি যে তখন আমি আসলে টুন 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 করে, এবং গানের শব্দগুলো বাদতে কিন্তু আমার 4-5 বছর লেগে গেছে। হ্যাঁ, আমি সবসময় কোথাও একটু লিখেছি, করেছি, একটা পর্যায়ে সে পূর্ণতা পেয়েছে। হ্যাঁ, তারপরে ওখানকার যে টিম আছে তারা অসাধারণ কাজ করেছে, যিনি গিয়েছেন, মানে প্রত্যেকেই করেছে, এবং মানুষ এটাকে পজিটিভলি নিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে ডাক্তারদের জন্য একটা গান থাকা উচিত, অ্যাটলিস্ট আমার প্রফেশনের দায়বদ্ধতার থেকে গানটা লাগে। অসংখ্য ধন্যবাদ। আসলে এই গানের মধ্যে একজন চিকিৎসকের যে ত্যাগের গল্পগুলো, মানে আমিও যখন শুনলাম, তার আগে পরে করোনার একটা ধাক্কা এই জাতি পেয়েছে, তো করোনার বিষয়গুলো তো দেখতাম যে একজন চিকিৎসক মোহাম্মদপুরে উনি যাবেন, ট্রিটমেন্ট দিয়ে যখন গেলেন, বাড়িওয়ালা তাকে তাড়িয়ে দিয়েছে, মানে ঢুকতে দিচ্ছে না। আমি চিন্তা করলাম বিষয়টা আসলে কেমন হলো। আমাদেরকে তখন অফিসের পরিবেশে থাকতে হতো, কিন্তু একজন চিকিৎসক যখন হাসপাতালে এই রোগটার জন্যই উনি গেলেন, ট্রিটমেন্টের জন্যই গেলেন, উনি আবার এই রোগ নিয়ে ফেরেন কিনা এই আশঙ্কা থেকে তাকে তার বাড়িওয়ালা ঢুকতে দিচ্ছে না। মানে এরকম একটা সংগ্রাম, একটা প্যাথেটিক অবস্থার মধ্যে দিয়ে একজন চিকিৎসক যখন যান, তখন তাকে বলা হবে যে কসাই। এটা একটা ব্যাপার আছে। আর কসাইয়ের বিষয়টা হচ্ছে, আমরা এটা মানে জাতিগতভাবে আমরা কেউ কারো প্রফেশনকে আসলে ওই সম্মানে ও মর্যাদা করি না। হ্যাঁ, যে আমলাকে বলবে, সব আমলাকে খারাপ না, আমলাকে বলতেছে চোর, ব্যবসায়ীরা হচ্ছে মানে হচ্ছে তারাও চোর, ধরেন অসৎ, তারপরে হচ্ছে যিনি অ্যাডভোকেট তিনি হচ্ছেন বাটপার, ডাক্তার হচ্ছে কসাই, শিক্ষক হচ্ছে ফাঁকিবাজ, স্কুলে পড়ায় না। প্রত্যেক প্রফেশনের মধ্যে, বা আমি মাঝে মাঝে পৃথিবীর মানে সবচাইতে ভালো প্রফেশন হওয়া উচিত কোনটা? ইমাম খতিব, যারা একদম দিন ধর্ম হাফেজ নিয়ে থাকেন। তা আমি রোগীদেরকে বলি যে 100 জনে 100 জন ইমাম সাহেব কি ভালো, সহি শুদ্ধ না। তাহলে উনি যে সহি শুদ্ধের কথা বলেন, তার মধ্যে যে অশুদ্ধতা থাকে, আমরা রাষ্ট্র হিসাবে কি আমরা মানে বাংলাদেশিরা সবাই খুব ভালো? তাহলে আপনি আমাকে ফেরেশতার কাতারে ফেলছেন, আমি তো আপনারই মতো একটা মানুষ। সো আমার প্রফেশনে 70% মানুষ, 80% মানুষ অবশ্যই শুদ্ধ। একটা প্রফেশনে সবাই খারাপ হয়ে গেলে টিকবে না প্রফেশন, না রাষ্ট্রটা টিকবে না, এই ব্যবস্থা টিকবে না। আমি মনে করি বেশিরভাগ মানুষই অন্তঃকরণে শুদ্ধ, তাদের কিছু ভুল আছে, আর সমাজে খারাপ মানুষের সংখ্যা খুবই কম, এবং তারা আসলে লিড করছে, এবং তাদেরকে দেখে দেখে আমরা বাকি নিজেরা ব্লেম করছি। সো রোগীদেরও উচিত আসলে সেবা নেওয়ার একটা টেকনিক আছে। এটা কিন্তু আমি রোগীদের জন্য সবসময় এটা বলি যে ইউ শুড স্মার্ট মানে হচ্ছে চলনে বলেন এটা। আপনি যখন একজন চিকিৎসার কথা আছে, এত কষ্ট করে আসলেন, আপনার কথাগুলো থাকবে গোছানো। আপনি সেই বাংলা, বিহার, উড়িষ্যার গল্প দিয়ে যখন শুরু করবেন, আপনার মূল কথাটা হারিয়ে যাবে। আপনি আপনার অ্যাটিটিউডটা থাকবে পজিটিভ, কারণ আপনি একটা সার্ভিস রেন্ডার করতে আসছেন। সো প্রথমেই আপনি যদি তাকে যে সার্ভিসটা দিবে, সে হয়তো বা 30তম রোগী হিসাবে বা 20তম রোগী হিসাবে আপনি ঢুকেছেন আউটডোরে,
হ্যাঁ, আপনারও দায়িত্ব আছে। আপনি যদি প্রথম কথাটা গিয়ে তাকে ওই অ্যাটিচিউডটা না করে, কষ্টটা অনুভব করে তাকে যদি বলেন যে ডাক্তার সাহেব আপনি অনেক কষ্ট করছেন, সরি আপনাকেই দিয়েছি, ধরেন, অথবা কিছু একটা আপনি তাকে, আমি বাইরেই দেখেছি, হ্যাঁ আমাদের রুগীরাও এটা করে, অনেক সময় উপহার নিয়ে আসে বা ছোট একটা করে, মানে উনি আমার কাছে আর 10 জনের চাইতে আলাদা হয়ে যান। তো সার্ভিস, এটা একটা দোকানে গেলে আপনি যখন পণ্য কিনবেন সেটারও একটা সিস্টেম আছে, এবং ওই পণ্যটা দোকান আপনাকে ভালো দিবে না মন্দ দিবে এটা কিন্তু আপনার অ্যাটিটিউডের উপর নির্ভর করবে। সো আমরা প্রথমে এই ডাক্তারকে ফেরেশতা মনে করে ঢুকি। সে যে একজন মানুষ, তার যে একটা লিমিটেশন আছে, তার যে একটা মন আছে, তার রাগ আছে, ক্ষোভ আছে, আজকে হয়তো অসুস্থ, সকালবেলা পেট খারাপ, বাচ্চাটা অসুস্থ ফেলে রেখে আসছে, হয়তো বাবা অসুস্থ আইসিইউতে আছে, সেটা দিয়ে সে আপনার সার্ভিস দিতে আসছে তার দায়িত্ববোধের কারণে। আরেকটা জিনিস, রুগীদেরও একটা মজা, সবসময় ডাক্তারের টাকার জন্য আসলে মানে চিকিৎসা দেয় না। অনেক সময় বাসা থেকে বেরোতে ইচ্ছা করছে না, প্রচণ্ড বৃষ্টি, ঝড় হচ্ছে, আমার একটা রুগী রিপোর্ট দেখাতে আসছে। কোথা থেকে আসছে? এই স্যার সাভার থেকে আসছে। এবং মানুষটা সাভার থেকে একটা রিপোর্ট দেখাতে আসছে, আর আমার 10 মিনিটের রাস্তা, আমি কীভাবে বাসা থেকে না বের হয়ে পারি? তাহলে আমি বিষয়টা হচ্ছে যে এটা আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, এবং সেটা হচ্ছে আমরা পরস্পরকে অ্যাজিউম করি, মানে সব মানে নিজেরা ধারণা কুধারণাগুলো করে করে আমরা একটা জায়গা মনস্তত্ত্ব তৈরি করি। বাট আমাদের অনেক রুগী আছে যাদের সাথে আমাদের একটা ভালোবাসার সম্পর্ক আছে, এবং রুগীদের ভালোবাসা মুগ্ধ হয়ে তখন মনে হয় প্রফেশনটাকে আরো বেশি ভালোবাসি, হ্যাঁ এটাকে ধারণ করি, সার্ভিস দিতে আমি আরো উৎসাহিত হই। সো পেশেন্টদেরও উচিত আসলে চিকিৎসকদেরকে ধারণ করা। উনি যখন চিকিৎসকদেরকে ভালোবাসবেন, ধারণ করবেন, আপনি একটা মানুষকে যখন ভালো বলবেন সে আরো ভালো কাজে উৎসাহিত হবে। আপনি যখন তাকে ডিমোটিভেটেড করতে থাকবেন তখন সে বিতৃষ্ণা হয়ে যাবে, তখন সে আপনাকে অ্যাজ ইউজুয়াল সার্ভিস দেবে, যেটা আপনি হ্যাপি হবেন না। জি, আমাদের দুই তরফ থেকে আজকের চমৎকার পয়েন্ট আপনার কাছ থেকে আমি পেয়েছি। চিকিৎসা আমি পেতে গেলে ভালো করে সেখানে আমাকেও কিছু বিষয় মানে আগে নোট করে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে আমার গুছিয়ে নিয়ে যাওয়া, রিপোর্টগুলো পুরাতন রিপোর্ট নতুন রিপোর্টগুলো আগে রাখা। জি, অনেক রোগী রিপোর্ট বাড়িতে রেখে আসে, হ্যাঁ, তারপরে যে ফেলে রেখে এসেছি। কেন? আপনি এত গুরুত্বপূর্ণ একটা কাজে আসছেন, এটা তো আপনার সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমি রোগীদেরকে অনেক সময় বেশি ফোন ধরতে পারি না, কেন স্যার ফোন ধরে না? নো, আপনি আমার সামনে বসে আছেন, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন আপনি আমার কাছে। আচ্ছা, সো আপনি যখন যে চিকিৎসককে দেখাতে যাচ্ছেন ওই মুহূর্তে ওইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আপনি ওইটার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন। আপনি তো প্রতিদিন ডাক্তার দেখাতে যান না, সেটাই, তারও একটা প্রস্তুতির ব্যাপার আছে এখানে। জি জি, খুবই চমৎকার করে বলেছেন। আমরা মনে করি যে আমাদের চিকিৎসক যারা আছেন তারা সীমাবদ্ধতার মধ্য দিয়ে বড় হচ্ছেন, এবং তারা মননশীলতার দিক থেকে শুধুমাত্র নিজেরাই খুব ভালো মানুষ হয়ে উঠবেন যদি রোগীদের কোঅপারেশন না থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে ওঠে। আমরা দেশে বিদেশে চিকিৎসা শিক্ষার যে সংকট, সম্ভাবনা এবং নতুন নতুন উদ্ভাবন নানান দিক থেকে আপনার কাছ থেকে খুবই একেবারে প্রাণ খোলা কথা পেয়েছি। রাফি ভাই, আপনাকে খুবই মানে পেয়ে ভালো লাগছে আমাদের কাছে, আমরা সম্মানিত বোধ করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। না, আপনাকেও ধন্যবাদ। মানে অনেক কথা বলেছি, আসলে মন খুলে বলার চেষ্টা করছি, আমাদের ভুল থাকতে পারে, হ্যাঁ, তা কথা তো ভুল কথাগুলোর দায়িত্ব আমার। আর আজকে এখানে দাওয়াত দেওয়ার জন্য মেডিভয়েসকে অনেক ধন্যবাদ, এবং মেডিভয়েস প্রোগ্রেসিভলি মানুষের অন্তরে জায়গা করে নিচ্ছে। আমি মনে করি এটা চিকিৎসা অঙ্গন ছাড়িয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার একটা প্রতীক হয়ে উঠবে। মেডিভয়েসের জন্য অনেক অনেক দোয়া। জি, আপনাকেও ধন্যবাদ, এত সাবলীল উপস্থাপনা করে মানে আমার ভেতরকার কথাগুলো বলার সুযোগ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, খুবই চমৎকার প্রাণবন্ত একটা আলোচনা ছিল। আগামীতে এরকম স্বাস্থ্য খাতের খুঁটিনাটি নানান বিষয় নিয়ে হাজির হব, দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।